সবাই এসছে? হ্যালো, বলছি সবাই এসছে? হ্যাঁ স্যার এসছে। সাউন্ড পাচ্ছি না, আমি কথা বলিনি, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? বলছি স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছিল। হ্যাঁ স্যার দেখা যাচ্ছিল। দাঁড়াও, একটা গোলমাল হয়েছে। গোলমালটা হচ্ছে আমি তোমার স্ক্রিবল যেটা থাকে সেটা আমি আনতে, কোয়ান্টাম মেকানিক্সের খাতাটা আনতে ভুলে গিয়েছি। আমি শুরু করছি, 1 মিনিট দাঁড়াও শুরু। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে কি তোমার সুপারসিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্স। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার শুনুন। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। সুপারসিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্স শুরু করব এখন। স্যার হ্যাঁ বলো, বলো কিছু বলছো? কেউ একটা স্যার বললে কিছু বলছো? এবারে সুপারসিমেট্রিটা কোত্থেকে আসছে সেটা পরে, প্রথমে একটু জাস্ট স্ট্যান্ডার্ড কোয়ান্টাম মেকানিক্স পড়ার পর আমরা দেখবো যে কেন এটাকে সুপারসিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্স বলা হচ্ছে। উইদাউট স্পেসিফাইং হোয়াট সুপারসিমেট্রি ইজ আমরা ইনফ্যাক্ট অনেকটাই এগোতে পারবো, কিন্তু যে ইন্টারেস্টিং ফিচারগুলো পাবো সেই ফিচারগুলো ইজ বেসিক্যালি ডিউ টু আন্ডারলাইং সুপারসিমেট্রি। সো কি করে এই সিস্টেমগুলোর মধ্যে সুপারসিমেট্রি আছে সেটা অবশ্যই আমি বলবো, কিন্তু একটু সড়গড় হয়ে যাওয়ার পরে সেটা বলবো। রাফলি স্পিকিং, মানে আগে যেটা আমি তোমাদের বলেছিলাম যে ধরো, আমি স্ক্রিনটাকে শেয়ার করি। রাফলি আমি তোমাদের আগে যেটা বলেছিলাম যে নেচারে একটা পস্টুলেটেড আই রিপিট ইট, পস্টুলেটেড সিমেট্রি হচ্ছে সুপার সিমেট্রি, যেটা প্রেডিক্ট করে যে প্রত্যেকটা ফেরমিওনিক পার্টিকেলের করসপন্ডিং একটা বোসনিক পার্টিকেল আছে। করসপন্ডিং ইন দ্য সেন্স যে অ্যাপার্ট ফ্রম দ্য স্পিন, বিকজ স্পিন ডিস্টিংগুইশেস whether a particle is fermion or boson, সেইটা বাদ দিয়ে বাকি সমস্ত প্রপার্টি হচ্ছে এক, মাস, চার্জ, হ্যাঁ, বাকি যা যা অ্যাট্রিবিউট তুমি একটা পার্টিকেলকে দিতে পারো সেটা হচ্ছে সমান। এইটা হচ্ছে সুপারসিমেট্রি প্রেডিকশনস, এবং এর হিস্ট্রি খুব ইন্টারেস্টিং, ম্যাথমেটিক্স খুব বিউটিফুল। আনফর্চুনেটলি এখনো পর্যন্ত ল্যাবরেটরিতে সুপারসিমেট্রিক পার্টিকেল দেখা যায়নি। নেচার মানে এমনি এগুলো দেখতে গেলে তোমার একটা এনার্জি স্কেলে যেতে হয়। সেই এনার্জি স্কেল আমরা অলরেডি এলএইচসি সার্নে পৌঁছে গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিগনেচার নেই। এবারে সিগনেচার নেই জিনিসটাকে যেভাবে বলা হয় যে অর্ডিনারি স্কেল, মানে ধরো আমরা যে হাঁটা চলা, খেলাধুলা, পড়ানো, বা আমরা যদি অ্যাটমের ভেতরেও ঢুকি, বা আমরা যদি আরো ভেতরে নিউক্লিয়াসের ভেতরে ঢুকি, সেই স্কেলে সুপারসিমেট্রি নেই। সুপারসিমেট্রিটা আছে খুব হাই এনার্জি স্কেলে, মানে ম্যাটারটাকে যদি খুব স্মল ডিস্টেন্সে প্রুভ করা হয় তাহলে সুপারসিমেট্রি আছে, এইটা বিলিভ করা হয়। এবং অর্ডিনারি যে এনার্জি স্কেল ডে টু ডে লাইফের বা ইভেন অ্যাটম আর নিউক্লিয়াসের মধ্যে, সেখানে সুপারসিমেট্রি ব্রেক করেছে। তার ফলে আমাদের সুপারসিমেট্রি আছে কি নেই চেক করার জন্য ওই রকম স্মল স্কেলে ম্যাটারকে প্রুভ করতে হয়। এবং যে থিওরিটিক্যাল প্রেডিকশন যে রেঞ্জ আছে সেই রেঞ্জে আমরা পৌঁছেছি কয়েক বছর হলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই। ওকে, সেটা গেল from the viewpoint of particle physics or cosmology or whatever you want to say, general knowledge also. এখন আমরা এখানে যেটা পড়বো সেটার সঙ্গে whether supersymmetry is realized in nature or not তার সঙ্গে সম্পূর্ণ আলাদা। We'll learn it as a technique to solve quantum mechanical problem, as a technique to solve statistical mechanical problem বা quantum statistical mechanical problem। আমরা টেকনিক হিসেবে শিখবো। তার ফলে আমাদের লাভ, মানে পুরোটাই লাভ। যে যদি দেখা গেল ফর এক্সাম্পল কালকে কেউ একটা বলে যে না এলএইচসি তে আমরা দেখেছি কনক্লুসিভলি ইট ইজ প্রুভ দ্যাট সুপারসিমেট্রি ইজ নট রেসপেক্টেড বাই নেচার, কিন্তু টেকনিকটা থেকে যাবে। ওকে, সেই টেকনিকটা ইউজ করে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রবলেম বা আরো অনেক প্রবলেম হয় যেটাকে সেভ করতে পারে। এবং
এর আন্ডারলাইং ম্যাথামেটিক্সটা এত সুন্দর, এর প্রেডিকশন গুলো এত সুন্দর যে অনেকেই বিশ্বাস করে, মানে ভগবান বা আল্লাহ খ্রিস্টে বিশ্বাস করার মতো যে সুপার সিমেট্রি নিশ্চয়ই আছে, একদিন না একদিন দেখা যাবে। আমিও সেই দলে পড়ি। আন্ডারলাইং সিমেট্রি ইজ সো বিউটিফুল দ্যাট আই বিলিভ দ্যাট তোমার নেচার সুপার সিমেট্রি আছে। বেশ, এবারে সুপার সিমেট্রি কোয়ান্টাম মেকানিক্স যেটা আমরা পড়বো সেটা কি করে আবিষ্কার হয়েছিল না, আমি একটু জাস্ট গল্প করার মতো করে হিস্ট্রিটা বলি, তাহলে মানে সুপার সিমেট্রি কোয়ান্টাম মেকানিক্স কি করে এলো সেটা বুঝতে সুবিধা হবে। যে তোমার সুপার সিমেট্রি কোয়ান্টাম মেকানিক্স যেটা এসেছিল সেটা হচ্ছে যে পার্টিকেল ফিজিক্সে যারা অলরেডি তোমার করেছো, ফিল্ড থিওরি কোর্স করেছো, তারা অলরেডি জানো যে আমার দু ধরনের সিমেট্রি হতো। একটা সিমেট্রি সঙ্গে তোমরা বহুল প্রচলিত, সেটা হচ্ছে কি তোমার স্পেস টাইম সিমেট্রি, ট্রান্সলেশন, রোটেশন, বুস্ট, এরকম ধরনের জিনিসগুলো তার করসপন্ডিং কনজার্ভ কোয়ান্টিটি থাকে। আরেক ধরনের সিমেট্রি হয় যেটাকে বলে ইন্টারনাল সিমেট্রি, সেটাও তোমরা সবাই পড়েছো, পার্টিকেল ফিজিক্স না পড়লে বা ফিল্ড থিওরি না করলেও তোমরা সবাই পড়েছো। সেটা হচ্ছে গিয়ে ধরো আইসোস্পিন যখন পড়েছো, সেটা একটা সিমেট্রি হচ্ছে ইন্টারনাল সিমেট্রি। নিউক্লিয়ার ফিজিক্সে যখন আইসোস্পিন পড়েছো, ওকে, বা তোমরা জানো যে ইলেকট্রিক চার্জ কনজার্ভড হয়, ব্যারিয়ন নাম্বার কনজার্ভড হয়, লেপ্টন নাম্বার কনজার্ভড, যে সেগুলো বেসিক্যালি ইন্টারনাল সিমেট্রির জন্য। এবার দেখা গেল ধরো 1960 বা ওইরকম সময় দেখা গেল যে ইন্টারনাল সিমেট্রিটা খুব কাজে লাগছে পার্টিকেল ফিজিক্সের যে পার্টিকেল গুলো রয়েছে সেটাকে ব্যাখ্যা করতে। 1960s, ওকে, 60 বছর আগে প্রায়। তখন লোকেরা বলে যে তাহলে কি আমরা কোনো মাস্টার সিমেট্রির কথা ভাবতে পারি, যেটার সাবগ্রুপ হিসেবে স্পেস টাইম সিমেট্রিও থাকবে, ইন্টারনাল সিমেট্রিও থাকবে, মানে আলাদা আলাদা করে না দেখে যে স্পেস টাইম সিমেট্রি আলাদা, ইন্টারনাল সিমেট্রি আলাদা, কোনো মাস্টার গ্রুপের আন্ডারে থাকবে। সেটাকে প্রথম রেজাল্টই হলো নো গো থিওরেম। নো গো থিওরেম কাকে বলে না, কোনো কিছু আমি প্রমাণ করে দিলাম যেটা হয় না, সেটা একটা প্রমাণ যেটা হয় না, সেটা ছিল নো গো থিওরেম। এবারে সেই জন্য আমি স্টুডেন্টদের সবসময় বলি, when you are young you have the audacity to challenge old concepts, old ideas. এবং বারে বারে দেখা গিয়েছে যে আইদার চেঞ্জ ইন সোশ্যাল বিহেভিয়ার অর সায়েন্টিফিক কনসেপ্টস, অলওয়েজ দ্য, not always, most of the times younger generations are leading the part. এবার এটা যেটা করেছিল নো গো থিওরেম, সেটা কিন্তু খুব হেজি পেজি সায়েন্টিস্ট নয়, কোলম্যান এবং ম্যান্ডুলা দুজনেই খুব বিখ্যাত ফিজিসিস্ট, থিওরিটিক্যাল ফিজিসিস্ট। তারপর যেটা দেখানো গেল যে কিছুদিন পর বললো যে দেখো এই তোমরা যে প্রমাণটা করছি, প্রমাণের অ্যাজাম্পশন গুলো দেখলো যে অ্যাজাম্পশনের কিছু কিছু জায়গাতে ওই অ্যাজাম্পশন গুলো না ধরলেও চলে, এবং সেটা করতে গিয়ে দেখলো যে যদি এমনি যে নাম্বার আমরা ব্যবহার করি ফাংশন এক্স ওয়াই, তার পরিবর্তে গ্রাসম্যান নাম্বার বলে একটা নাম্বার হয়, সেই নাম্বারটাকে যদি আমরা অ্যালাউ করি তাহলে এরকম একটা সুপার মাস্টার সিমেট্রি সম্ভব, যার সাবগ্রুপ হিসেবে স্পেস টাইম সিমেট্রিও আসে, ইন্টারনাল সিমেট্রিও আসে। দ্যাট ইজ বেসিক্যালি সুপার সিমেট্রি, জাস্ট লাইক সুপারম্যান, সুপার উম্যান, এইভাবে যেটা করি সুপার সিমেট্রি, মানে স্পেস টাইম সিমেট্রি আছে, ইন্টারনাল সিমেট্রি আছে। এবার এরকম সিমেট্রি নেচারে দেখা যেত না। নেচারে যখন দেখা যেত না তখন তাদের আইডিয়াটা হলো যে নেচারে যদি দেখতে না পাচ্ছি, তার মানে আমার অর্ডিনারি স্কেলে বা যে স্কেলে ম্যাটারকে প্রোব করছি সেই স্কেলে কোনো সিমেট্রি নেই, ওকে, ব্রেক করছে। তখন লোকেদের সুপার সিমেট্রি করে ব্রেক করে সেটা বোঝার জন্য তোমার লোকে চেষ্টা করতে শুরু করলো। এবার এখন অনেকটাই সোজা হয়ে গেছে, কিন্তু তখনকার যখন প্রথম যে কোনো সাবজেক্ট আসে অঙ্কগুলো একটু খটোমটো লাগে, এবং তখন সে অঙ্ক খটোমটো বলে প্রপার ফিল্ড থিওরিটিক্যাল সেটিং এ লোকে বুঝতে পারছিল না, মানে ডিফিকাল্টি আসছিল। তখন এডওয়ার্ড উইটেন, ফিল্ড মেডালিস্ট, খুব নাম করা স্ট্রিং থিওরিস্ট, 1982, ওকে, তখন উনি একটা আইডিয়া দিলেন যে দেখো কোয়ান্টাম মেকানিক্সকে তো আমরা ফিল্ড থিওরির একটা লিমিটে কোয়ান্টাম মেকানিক্সকে পাবো, কোয়ান্টাম ফিল্ড থিওরির একটা পার্টিকুলার লিমিটে কোয়ান্টাম মেকানিক্স পাবো, তাহলে সেই রেসপেক্টে যদি আমি সুপার সিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্স স্টাডি করি এবং সেখানে কিভাবে সুপার সিমেট্রি ব্রেক করছে আমি স্টাডি করি, তাহলে হয়তো আমি আস্তে আস্তে এগোতে পারবো যে কোয়ান্টাম ফিল্ড থিওরিতে অ্যাকচুয়ালি কিভাবে ব্রেক করছে। দিস ওয়াজ দ্য history for the development of supersymmetric quantum mechanics. So 1982, Edward Witten wrote a paper. Also, there are some other people independently started studying Lichtenberg and all these things, and the quantum mechanics, supersymmetric quantum mechanics. So their motivation was to get light on the supersymmetric breaking in the field theoretical context. Okay. কিন্তু মজার ব্যাপারটা হলো এর বিউটিটা সমস্ত লোকেদের
মানে একটা বেশ অ্যাট্রাক্ট করলো এবং তার কোয়ান্টাম মেকানিক্স স্টাডি করতে শুরু করলো এবং তোমার দেখা গেল যেটা টেকনিক হিসেবে তোমার খুব পাওয়ারফুল, অনেক কিছু সলভ করতে, প্রেডিকশন করতে সুবিধা হচ্ছে। এবং this is now an independent subject, supersymmetric quantum mechanics, irrespective of whether supersymmetry is realized in nature or not. আমাদের ডিপার্টমেন্টের একটা সুপারসিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্সে গুড কন্ট্রিবিউশন আছে। যখন প্রথম দিকে তৈরি হচ্ছিল, আমাদের একজন এক্স টিচার ছিলেন, উনি এবং আরো দুজন ইন্ডিয়ান মিলে আমেরিকান জার্নাল অফ ফিজিক্সে তোমার একটা আর্টিকেল লিখেছিলেন। আমেরিকান জার্নাল অফ ফিজিক্স তোমাদের এখন বাই নাও ইউ নো দ্যাট মাস্টার ডিগ্রি লেভেল বা ওইরকম লেভেলের স্টুডেন্টদের অ্যাক্সেসিবল আর্টিকেল লেখা হয়। সেই আর্টিকেলটা তোমার আমেরিকান জার্নাল অফ ফিজিক্স, খুবই প্রেস্টিজিয়াস জার্নাল, তাদের যে ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন, সেই ডায়মন্ড জুবিলি সেলিব্রেশনে কতগুলো তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী যে খুব ফেমাস পেপার একটা কালেকশন বের করেছিল, সেই পেপারটা কিন্তু ওই কালেকশনে আছে কিন্তু, ওকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে। বেশ, এরপরে আমি সেই সুপারসিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্সের টেকনিকটা, এই যে কোর্সটা আছে সেখানে ওই টেকনিকটা শেখাবো। এবং টেকনিকটা যেটা বললাম যে ধর 1982 থেকে 2018 তোমার কতদিন আছে, 30 বছর নাকি 38 বছর, প্রায় 40 ইয়ার্স, and the subject grew as an independent subject, a vast literature। আমি তো কিছুতেই যাব না, মানে এই কোর্সটার উদ্দেশ্যই আমার হচ্ছে যে আমি তোমাকে একটা সোজা সাপটা জিনিস দেখাবো, যেখানে তুমি ইউ গেট দ্য ফিলিং, and if you are interested you may study on your own now or later, okay, that's the sole motive of this course. So supersymmetric quantum mechanics as a subject একটা ওয়ান সেমিস্টারের কোর্স হতে পারে, কিন্তু আমি সেটা করবো না। আমি মোটামুটি লেস দ্যান 10 লেকচার সেটাকে বেঁধে রেখে তোমাকে যে বিউটিটা সেটা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, একটা কথা বলি, এখানে একটা সমস্যা হবে, যেহেতু আমার ওই কনভেনশন গুলো ফিক্সড করে যে খাতাটা আছে বা নোটবুকটা, সেটা আমি আনতে ভুলে গিয়েছি, ভুল করে ফিল্ড থ্রির খাতা এনেছি। তাহলে আমি এখন ফ্রম মেমোরি আমি লিখছি, আমি যখন তোমরা নিজেদের মতো লিখতে পারো, এবার সব ঠিক থাকবে, কনসেপ্ট ওয়াইজ প্রবলেম হবে না, জাস্ট কনভেনশনটা কনসিস্টেন্টলি ফলো করা হচ্ছে। সেজন্য কনভেনশনটা আমি যখন তোমাদের সার্কুলেট করব তখন আমি অ্যাপ্রোপ্রিয়েটলি আমি কনভেনশনটা চেঞ্জ করে নেবো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না তো এতে? হ্যালো হ্যালো, বেশ বেশ, তাহলে আমি শুরু করছি। ধরো তোমরা কি কখনো ভেবে দেখেছো না। যে কি বলো, কিছু বলছো? প্রীতম, প্রীতম কিছু বলছিল নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ কিনা বলো, একটু শুনতে পাচ্ছ? না হ্যাঁ, শোনা কথা বলবে, কারণ ইন্টারনেটে গোলমাল হয়তো, তাহলে হয়তো বলে যাবো তোমরা শুনতে পাচ্ছ না। বেশ, আমি স্যার প্রথম দিকে অনেকটা শুনতে পাইনি, এখন শোনা যাচ্ছে। সেটা কি তোমার একার সমস্যা, কারণ বাকিরা তো কেউ কমপ্লেন করলো না? হ্যাঁ, আমার একারই সমস্যা। স্যার আমারও হয়েছিল, হ্যাঁ, আমাদের সেটা ঠিক নেটওয়ার্কের আছে। না, আমার প্রবলেম। সমস্যা হলে আমাকে জানতো, তোমাদের হলে আমি তোমাদেরটা আমি সমাধান করতে পারবো না, আমার হলে আমি চেষ্টা করতে পারি সমাধান করার। ওকে, আচ্ছা, now let me start. Suppose we know that harmonic oscillator Hamiltonian can be written in terms of annihilation creation operator a dagger a plus half. হাফটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা কনস্ট্যান্ট টার্ম, যোগ বিয়োগ করলে আইগেন ভ্যালু বা আইগেন ফাংশনের কিছু চেঞ্জ হয় না। কখনো কি ভেবে দেখেছো যে হারমোনিক অসিলেটর বাদ দিয়ে আরো যে পোটেনশিয়াল হয়, তোমাদের হয়তো কুলম এবং হারমোনিক অসিলেটর বাদ দিয়ে আর কি প্রবলেম করেছে জানি না, কিন্তু যখন মলিকুলার ফিজিক্স পড়বে তখন দেখবে কিছু কিছু পোটেনশিয়াল আসে আর এর ডিপেন্ডেন্স দিয়ে, বন্ডিং অ্যান্টি বন্ডিং স্টেট কিভাবে। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? আমি হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি। কেন দেখা যাচ্ছে না? স্যার দেখতে পাওয়া যাচ্ছে না। না স্যার, কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আমি দেখলাম, মানে ওটা ওই মোটেই ছিলাম, হয়তো অনেকক্ষণ ছিল বলে বন্ধ হয়ে গেছে। বেশ, হ্যাঁ বলো, শুনছি, বলো বলো বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কমপ্লিট করবে, মানে আধ গেলে কথা বলবে না, তাহলে মুশকিল হয়। বেশ, সো দিস ইজ দ্য হারমোনিক অসিলেটর অ্যানালাইসিস ক্রিয়েশন অপারেটর। এবারে হ্যামিল্টনিয়ানকে এরকম ভাবে ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে। ইন সাম সেন্স দিস ইজ টেকিং স্কোয়ার রুট অফ দ্য অপারেটর এইচ, বাট বি কেয়ারফুল, নাম্বারের স্কোয়ার রুট নেওয়া আর অপারেটর স্কোয়ার রুট নেওয়া ইটস ডিফিকাল্ট, ডিফারেন্ট, এবং
অনেক কিছু ডিফারেন্ট ফিচার থাকে। ওকে, তাহলে h ইজ ইকুয়াল টু a dagger a প্লাস হাফ। এবারে দেখো তোমরা অনেক সময় most likely I'm assuming that you have learned only particle in a box, harmonic oscillator, Coulomb problem, and maybe at best delta function potential, something like that. But there are huge number of potential, quantum mechanical potential, which arises in the study of different branches of physics. Okay, so molecular physics যখন পড়ো তখনই দেখতে পাবে ওখানে কিছু পস্টেলার, রোজেনবার্গ, রোজেনমোরস, যেগুলো বেসিক্যালি তোমার মোটামুটি তোমার বিএসসি মডার্ন ফিজিক্স থেকে তোমরা পরিচিত, যে মলিকুলার স্টেট তৈরি হবে কি হবে না সেটা ডিপেন্ড করে বন্ডিং স্টেট, অ্যান্টি বন্ডিং স্টেট আর ইফেক্টিভ পোটেনশিয়াল ইন টার্মস অফ আর, ওইটার থ্রু দিয়ে মানে ইমপ্রুভড অ্যাপ্রক্সিমেশন করে কি ইফেক্টিভ পোটেনশিয়াল পাওয়া যাচ্ছে। এই যে নামগুলো বললাম, রোজেনবার্গ, রোজেনমোরস, মোরস, পস্টেলার, এগুলো বেসিক্যালি ওখানে আসে এবং স্টাডি করতে হয়, এমএসসি লেভেলই করতে হয়, হয়তো ডিটেলে করবে না কিন্তু আসে। এবার এই যে হিউজ নাম্বার অফ কোয়ান্টাম মেকানিক্যাল পোটেনশিয়াল, হারমোনিক অসিলেটর বাদ দিয়ে আর কি কোনো হ্যামিল্টনিয়ানকে ওই একই ভাবে বা একটু মডিফাই করে সলভ করা যায় অ্যানালিসিস ক্রিয়েশন অপারেটর দিয়ে? জানো তোমরা কেউ? জানো কেউ তোমরা? ইয়েস অর নো? না স্যার। না স্যার। আচ্ছা, না স্যার। এখানে আমরা যেটা করব, এখানে আমরা সুপার সিমেট্রিক আইডিয়া এবং আর একটা কনসেপ্ট আছে শেপ ইনভেরিয়েন্স অফ পোটেনশিয়াল বলে, সেই দুটোকে ব্যবহার করে দেখবো একটা লার্জ নাম্বার অফ পোটেনশিয়ালকে আমরা অ্যানাইলেশন ক্রিয়েশন অপারেটর দিয়ে সলভ করবো, কিন্তু বাট উইথ রাইডার যে এ ড্যাগারের কমিউটেটর সেখানে নেসেসারিলি ওয়ান নয়, সামথিং এলস। ওকে, তো সেইটা করার আগে আমি শুধু একটা জিনিস প্রথমে করি, যে দেখো এই সাপোজ ইউ হ্যাভ some Hamiltonian. Okay, let me write down the eigenvalue equation directly. H1 psi naught is a function of x, one-dimensional variable, minus h bar square by 2m d2 psi naught dx square plus v1x psi naught x, okay, is equal to 0. Okay, তার মানে আমরা কনসিডার করছি E is equal to 0. We don't know the potential. Okay, we don't know the potential, but suppose we know psi naught. Suppose we know psi naught, E তো 0 বলেই দিয়েছি। ওকে, ক্যান ইউ ক্যালকুলেট যে V1 টা কি হবে? ক্যান ইউ ক্যালকুলেট যে V1 টা কি হবে? আমি একটা কিন্তু সাধারণ প্রবলেম একটা তোমাদের সামনে প্লেস করেছি, যে আমার একটা হ্যামিল্টনিয়ান আছে, সেটাকে আমি H1 বলছি, তার কারণ আমি পরে আবার H2 H3 অনেক কিছু ডিফাইন করলে H1 বললাম, যেটা হচ্ছে সিম্পলি কাইনেটিক এনার্জি টার্ম মাইনাস h বার স্কয়ার বাই 2m d2 sin naught dx স্কয়ার। পোটেনশিয়ালটাকে আমি V1 বলছি। ওকে, V1 টা আমি জানি না, কিন্তু আমি জানি যে সাই নটটা আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই হ্যামিল্টনিয়ান H1 এর গ্রাউন্ড স্টেট আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু 0। এইটা আমি জানি যে আইগেন ভ্যালু 0 এবং এটা হচ্ছে, এবং আইগেন ভ্যালু 0 এবং এটা হচ্ছে তোমার মিনিমাম এনার্জি গ্রাউন্ড স্টেট। ক্যান ইউ ফাইন্ড V1? কেউ বলতে পারবে না? হ্যালো, আছো তোমরা? হ্যালো, কে বলবে বলো? হ্যাঁ স্যার। মানে আছো তো বুঝলাম, মানে পারবে কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার, করা যাবে, কিন্তু সাই জিরোর ভ্যালুটা দিতে হবে। হ্যাঁ, তো বললাম তো সাই 0 ইজ নোন, উই নো সাই 0। তাহলে তুমি বলো যে কি হবে, তোমার এক্সপ্রেশন কি হবে ইন টার্মস, ইউ ডিরাইভ দ্য এক্সপ্রেশন ইন টার্মস অফ সাই 0। ওকে, ইফ আই গিভ ইউ এক্সপ্লিসিট সাই 0,
তুমি সেই ফর্মুলাতে বসে ক্যালকুলেট করবে। ওকে, সো আই ওয়ান্ট দ্য ফর্ম অফ ভি ইন টার্মস অফ সাই জিরো, আমি সেই ফর্মুলাটা চাইছি। এবার সাই জিরো তোমাকে যদি বলে দিই যে সাই জিরো হচ্ছে এত টু দি পাওয়ার এত, ই টু দি পাওয়ার এত, হ্যান ত্যান করে বলে দিলাম, তুমি বসালে, বসিয়ে এক্সপ্লিসিট এক্সপ্রেশন পেলে। আমি এখন এক্সপ্লিসিট ফর্ম অফ সাই নট ইজ নট ইন্টারেস্ট, আমি জাস্ট ফর্মুলা যে ভিটা কি হবে। কেউ বলতে পারবে না? বেশ, আমি একটা নোটেশন ব্যবহার করি, তাহলে আমার কম লিখতে হবে। d2 সাই নট dx স্কোয়ার সমান আমি লিখবো সাই 0 প্রাইম এক্স, ফার্স্ট ডেরিভেটিভ যখন আমি করব সাই 0 প্রাইম এক্স সমান d সাই নট dx, একইভাবে যত অর্ডার ডেরিভেটিভ থাকবে ততগুলোকে প্রাইম বসে। এবার এটা আমি জানি না তোমাদের কেন অসুবিধা হলো, দেখো এইখানটা থেকে দেখো এটা সমান 0, তারপর আমি লিখতে পারি যে মাইনাস h bar square by 2m psi 0 prime x plus v1x psi 0x is equal to 0, তাহলে v1x সমান h bar square by 2m 1 by psi 0x psi 0 prime x। এটা হচ্ছে v1 এর ফর্ম, v1 must be of this form, then psi naught is an eigenfunction of h1 with 0 eigenvalue। এটা কি এগ্রি করছো না করছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা বললে না কেন? এটা কিন্তু তোমার এখন হয়তো আরো কঠিন কঠিন প্রশ্ন আসছে, এইগুলো কিন্তু কেউ একটা মাইক্রোফোনটা অফ করো, কেউ একটা মাইক্রোফোনটা অফ করো। এগুলো আমরা যখন পিএইচডি পরীক্ষার জন্য দিতাম এই ধরনের প্রশ্ন আসতো, এখন বোধহয় আরো অ্যাডভান্সড হয়ে গিয়েছে, মানে যারা প্রশ্ন করে তারা ভাববে এগুলো সোজা সোজা হয়ে গেছে। বেশ, এটা হলো তো। সাপোজ সবসময় যে এরকম সাই নট পাবো 0 দিয়ে তার গ্যারান্টি নেই, আমরা এটা ধরে নিচ্ছি যেখানে যেখানে পাওয়া যায়। তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমাকে যদি একটা সাই নট বলে দেয় তার সঙ্গে তোমাকে বলতে হবে যে ই ইজ ইকুয়াল টু 0। যদি বলে দেয় এই দুটো কন্ডিশন তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি জানো যে তার v1টা কিভাবে কনস্ট্রাক্ট করতে হবে ফ্রম দ্য নলেজ অফ সাই নট। ওকে, যদি ই নট ইজ ইকুয়াল টু 0 তাহলে কিন্তু এটা ঘটবে না, এটাকে তোমার এই এক্সপ্রেশন তখন ই থাকবে এবং দ্যাট উইল বি দ্য লাইফ উইল বি মাচ মোর কমপ্লিকেটেড। ওকে, তো গিভেন দিস টু ইনফরমেশন ইউ ক্যান কনস্ট্রাক্ট দ্য পোটেনশিয়াল। মানে আগে তোমরা যেটা করতে যে we know the Hamiltonian kinetic energy term আছে, potential energy term আছে, potential energy term is given, from there you find the ground state। আমরা এটা উল্টো দিকে করছি, I know the ground state wave function, I am now constructing the potential। ঠিক আছে, উল্টো জিনিসটা করছি। বেশ, এবারে আমরা আরেকটা মজার জিনিস করি যে এইটা থেকে প্রথমে যে প্রশ্নটা আমি করেছিলাম যে কোন পোটেনশিয়ালকে আমরা হারমোনিক অসিলেটর এ ড্যাগার এ করে লিখতে পারি, অন্য কোন পোটেনশিয়ালের জন্য কি এরকম করতে পারি, মানে সাম অপারেটরের ড্যাগার ইনটু দ্যাট অপারেটর অ্যাজ দ্যাট হ্যামিল্টনিয়ান, আমরা করতে পারি। ওকে, কালোতে ফিরে যায়, আমরা করতে পারি। ওকে, আমি ওই যে উপরে যে হ্যামিল্টনিয়ান লিখেছিলাম ওই হ্যামিল্টনিয়ানটাকে আমি ইনফ্যাক্ট লিখতে পারি এ ড্যাগার এ করে লিখতে পারি। ওকে, যেখানে আমার এটা হচ্ছে h bar by root over 2m ddx plus wx। আমি বলছি এ ড্যাগার দেখে বুঝতেই পারছো ddx এর ড্যাগার কি হবে, ddx এর অ্যাডজয়েন্ট কি হবে? এই মাইনাস ডিডিএক্স। হ্যাঁ বলো বলো বলো, চেক করে ফেলো না, লজ্জা পাওয়ার দরকার নেই, মানে যে ও বলবো ভাবার দরকার নেই, যার প্রথমে মনে আসছে বলে দেবে। মাইনাস ডিডিএক্স আর ওমেগা এক্স টা যদি রিয়েল ধরি তাহলে ওটার একই থাকবে, তাহলে এ ড্যাগার হলো এটা এ ড্যাগার,
এই যে একটা নতুন জিনিস লিখছি ডাব্লিউ এক্স, এটা একটা নাম সিমেট্রিক কনটেক্সট, এইটাকে বলা হয় সুপার পোটেনশিয়াল। ঠিক আছে, সুপার পোটেনশিয়াল। আমরা এই নলেজ এই নোমেনক্লেচারটা ব্যবহার করি, ডাব্লিউ এক্স ইজ এ সুপার পোটেনশিয়াল। এবার এইটার কনভেনশনটা বিভিন্ন রকমের আছে। কেউ কেউ যেটা করে, আমি সেটা ওই হোমওয়ার্কে ক্লারিফাই করি, অতগুলো কনভেনশন একসঙ্গে না বলে কেউ কেউ এটাকে করে কি, এই ডাব্লিউ এক্স না লিখে এটাকে ডাব্লিউ প্রাইম এক্স লিখে, মানে ডি ডাব্লিউ ডি এক্স করে লেখে, বুঝলে তো? এবার ডি ডাব্লিউ ডি এক্স করে লিখলে তখনও ডাব্লিউটাকে সুপার পোটেনশিয়াল বলে। তো ইউ মাইট গেট কনফিউজ, কিন্তু জাস্ট মনে রাখবে যে এই যে ডিডিএক্স রয়েছে, এই ডিডিএক্স এর সঙ্গে যেটা যোগ হয়ে রয়েছে সেটাকে আইদার আই রাইট এজ সাম ফাংশন অর ডেরিভেটিভ অফ সাম ফাংশন। বেসিক্যালি মানে স্ট্রিক্টলি স্পিকিং যদি আমি ডেরিভেটিভ অফ সাম ফাংশন করে লিখি, ডি ওমেগা ডিএক্স করে লিখি, তাহলে ওমেগাটাকে সুপার পোটেনশিয়াল বলে। কিন্তু লুজলি আমরা ওটা ডিস্টিংগুইশ করবো না। আমি যদি এখানে লিখি যে ডি ওমেগা ডিএক্স, তাহলে পরবর্তী এক্সপ্রেশন গুলো পাল্টে পাল্টে যাবে, কিন্তু সেই তখনও ডি ওমেগা এক্স কে সুপার পোটেনশিয়াল বলবো। যদি কারো ডেরিভেটিভ না করে সিম্পল ডাব্লিউ এক্স লিখি, তখন আমি সুপার পোটেনশিয়াল বলবো। ঠিক আছে, তো ডোন্ট গেট কনফিউজড। বেশ, এরপরে এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে কি করে দেখি তাহলে কি হচ্ছে। আমি এ ড্যাগারে আমি ক্যালকুলেট করি মাইনাস, আচ্ছা, এইচ বার বাই রুট ওভার 2m। আমার আসলে আমি লিখলেই এইচ বার গুলো 1, 2m গুলো 1 বলে ধরে নিয়ে করি। তো এখানে যেহেতু আমি ওটা আমার খাতাটা বা যেটা স্ক্রিবলিং নোট সেটা আনিনি বলে আমি আর এখানে সাহস নিচ্ছি না, স্ট্যান্ডার্ড ফর্মটাই করে যাচ্ছি। কোথাও কিছু ভুল হলে তখন সেটা তোমাদের গোলমাল করবে। বেশ, আমার হচ্ছে এ ড্যাগারে মাইনাস আছে, বেশ, এইচ বার বাই রুট ওভার 2m প্লাস ডাব্লিউ। ঠিক আছে, বলো এবার উত্তরটা তোমাদের দিতে হবে, তাড়াতাড়ি দেবে, হেজিটেট করবে না। এই প্রথম টার্মের সঙ্গে প্রথম টার্মের গুণ করলাম কত আসে, এটার সঙ্গে এইটা, এখানে একটা জিনিস লিখতে ভুলে গিয়েছি, তোমাকে বলোনি, এইটার সঙ্গে এইটা গুণ করলে কি আসে? হ্যালো, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 dx2। বেশ, ফাইন। এইটার সঙ্গে এইটা, বলো বলো, কে বলছিলে বলো বলো। মাইনাস এইচ বাই রুট অফ 2m dw dx। না না, তুমি ভুল দেখেছো বোধহয়। এই যে এইটা সেকেন্ড টার্মের সঙ্গে সেকেন্ড টার্মের, w স্কোয়ার হবে, হ্যাঁ মানে ডাব্লিউ স্কোয়ার। হ্যাঁ বলো বলো, কে কথা বলছো বুঝতে পারছি না। হ্যাঁ বলো নন্দিনী, তুমি বলো। হ্যাঁ বলো বলো, তারপরে কি হবে বলো, বলতে থাকো। তারপর মাইনাস এইচ কাট বাই রুট 2m ddx অফ w। দাঁড়াও, আমার এখানটা, তোমরা কি দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিনে কিছু হ্যাঁ, দেখতে পাচ্ছ? কি রয়েছে স্ক্রিনটা? আমার তো আসছে না। আচ্ছা, এতক্ষণ আসছে। বেশ, এই তাহলে এইটার সঙ্গে এটা গেল। এইবারে ক্রস টার্ম গুলো বলো, ক্রস টার্মে কি আসবে বলো। যদি আমি এইটার সঙ্গে এইটা করি, কি পাবো বলো বলো, দেখতে পাচ্ছ? মাইনাস এইচ কাট বাই, হ্যাঁ বল, বলো বলো। মাইনাস এইচ কাট বাই রুট 2m dw dx। মাইনাস এইচ কাট বাই রুট ওভার 2m dw dx, ঠিক বলেছো? ঠিক বলেছো কি? না স্যার, ddx অপারেটিং অন w, ওটা একটা সাই যদি থাকতো সেটাও হতো। হ্যাঁ, তো সেটা ভেঙে বলো, দুটো তাহলে তুমি বলো, অপারেটর তুমি হিসেবে। ধরে ধরে নাও সাই আছে, ধরে নিয়ে বলো কি হবে রেজাল্টটা। হ্যাঁ স্যার, ddx w সাই।
না তুমি কোয়ার্টার টার্ম হবে, কোয়ার্টার টার্ম হচ্ছে। এই যে একটা টার্ম বলে তো সেটা ঠিক আছে, সেটা আমি লিখলাম। আর কোনো টার্ম হবে কি? স্যার মাইনাস এইচ কার্ড বাই √2m d psi dx। আর ডাব্লুটা কোথায় গেল? হ্যাঁ w দিয়ে তারপর d psi dx। বেশ, আমার যেহেতু সাই আমি লিখছি না, তাহলে আমি শুধু লিখলাম ডিডিএক্স, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ বেশ, এটা বন্ধ করো, মাইক্রোফোনটা অফ করো। এবার এইটার সঙ্গে এইটা কি হবে? এই যে এইটার সঙ্গে, h মানে by এইটার সঙ্গে √2m প্লাস না মাইনাস? প্লাস প্লাস এইচ বার বাই √2m, বলো। w ddx। ডাব্লিউ এক্স ডিডিএক্স। এখানে কি একটাই টার্ম থাকবে না আরো একটা টার্ম থাকবে? এখানে একটাই থাকবে। বেশ, ঠিক আছে। এরপর দেখো এইটা আর এইটা কেটে গেল, তাই তো? বেশ, যদি কেটে গেল তাহলে আমার পড়ে থাকছে, মাইনাস এইচ বার 2m d2 dx2 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস এইচ বার বাই √2m ডি ওমেগা ডিএক্স। আমি আবার একটা শর্ট নোটেশন নেব। শর্ট নোটেশনটা হচ্ছে গিয়ে ওমেগা প্রাইম এক্স ইজ ইকুয়াল টু ডি ওমেগা ডিএক্স। ওকে, তার ফলে আমার এইটাকে আমি লিখলাম ওমেগা প্রাইম এক্স সমান আমি লিখতে পারি মাইনাস এইচ বার বাই 2m d2 dx2 প্লাস v1x, যেখানে v1x টা আমি ডিফাইন করেছি ওমেগা স্কোয়ার মাইনাস এইচ বার বাই 2m ওমেগা প্রাইম এক্স। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, তার মানে কি হচ্ছে বলো তো, আজকে নড়ছি না কেন? বেশ, বেশ, তাহলে আমার এই যে অরিজিনাল যে হ্যামিল্টনিয়ান ছিল, এবং এখানে আমি মাইনাস এইচ বার স্কোয়ার বাই 2m d2 dx স্কোয়ার প্লাস v1x, সেটাকে দেখো আমি কিন্তু ফ্যাক্টরাইজ করতে পেরেছি। যদি আমি এইটাকে a বলে ধরি, এবং তার a বলে ধরলে আমার তার অ্যাডজয়েন্টটা এখন তোমরা জানো, ইউ আর এক্সপার্ট নাও, অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারো। এবং তাহলে এইরকম ফর্মে যদি ধরি যেখানে wx is সুপার পোটেনশিয়াল, দেন I can write H1 as a dagger A, where V1x is determined in terms of the superpotential by this formula. Agreed? Agreed? হ্যাঁ স্যার। বেশ, এবার বাড়িতে করে দেখবে, আমি এটা করব না। আমি যদি এবারে H2 একটা ডিফাইন করি a dagger, তাহলে সেইটা তুমি পাবে মাইনাস এইচ বার স্কোয়ার বাই 2m d2 dx স্কোয়ার প্লাস v2x। ওকে, v2x এর এক্সপ্রেশনটা হবে ওমেগা স্কোয়ার প্লাস
এখানে মাইনাস আছে, এখানে প্লাস। একই ডেফিনেশন, এ ড্যাগারের একই ডেফিনেশন। হ্যাঁ, বাড়িতে করবে, করে দেখবে যে এইটা তুমি পাচ্ছ। ওকে, ঠিক আছে, এবারে ঠিক আছে, এবারে ঠিক আছে, বেশ। ওকে, এবারে এই H1 আর H2 নিয়ে আমরা খেলা করব, এবং সেই জন্যই প্রথমে H1 বলেছিলাম। তার আগে এবারে আরেকটা মডেল জিনিস দেখায়, যে সাপোজ V1 ইজ গিভেন। আমার তো, আমি প্রবলেমটা করলাম কি, আমি প্রবলেমটা করলাম যে আমি ধরে নিলাম যে এরকম ফ্যাক্টরাইজেশন হয়, করে পোটেনশিয়ালটা বের করলাম। কিন্তু আমাকে রিয়েলিস্টিক কেসে আমার কি থাকবে না, রিয়েলিস্টিক কেসে আমার যেটা থাকবে, আমাকে পোটেনশিয়াল থাকবে, পোটেনশিয়াল থেকে WX টা বের করতে হবে, তাই তো? মানে I will be given a potential of this form or this form, সেখান থেকে আমাকে W টাকে বের করতে হবে, যাতে আমি A আর A ড্যাগারটা বের করতে হবে। এবারে এই যে এটা যদি তুমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে ধরো, ওমেগা প্রাইম এক্স আছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগ্রি করছো যে আমি যদি এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে ধরি, এটা একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাকে এগ্রি করছো সবাই? হ্যাঁ স্যার। নন লিনিয়ারিটিটা কোনখান থেকে আসছে, কোন টার্মটা থেকে নন লিনিয়ারিটিটা আসছে? ওমেগা স্কয়ার আছে, ওমেগা ডব্লিউ স্কয়ার, ওমেগা স্কোয়ার থেকে আসছে। ওমেগা স্কয়ার। হ্যাঁ, বেশ, আমি এগ্রি করলাম। এই ইকুয়েশন কি স্টাডি করেছো আগে, দেখেছো কোথাও? মানে এই যে নন লিনিয়ার ইকুয়েশন, এটা কি দেখেছো কোথাও? হ্যাঁ হলে হ্যাঁ বলবে, না হলে না বলবে। সবাই কি সবকিছু দেখে নাকি? মানে মানে হ্যাঁ বা না এর উত্তরটা তো সোজা, ডেরিভেশন করতে দিলে অসুবিধা, কিন্তু হ্যাঁ বা না এর উত্তরটা তো সোজা, হ্যাঁ বা না। এই বল রে, হ্যাঁ বা নাটাও করবে না? স্যার না। হ্যাঁ, মিটে গেল, দেখিনি না, এটা তো চিন্তা করার কিছু না। আমি যদি বলি যে এটা দিলাম, ডেরিভেশন করে কি হবে বলো, তখন একটু অসুবিধা হয় যে করে দেখতে হবে, না বলতে পারি তো। শুনিনি, মিটে গেল, লজ্জারও কিছু নেই। এই যে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি একটা লিখলাম, এটা খুব ওয়েল নোন ইকুয়েশন, রিকার্টি ইকুয়েশন এটাকে বলে। হ্যাঁ, বাড়ি দিকে সার্চ দিয়ে দেখবে, যখন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ানো হয়, তখন নন লিনিয়ার ইকুয়েশন এক্সাম্পল হিসেবে যেমন বার্নুলি ইকুয়েশন পড়ানো হয়, সেরকম রিকার্টি ইকুয়েশন অনেক জায়গায় পড়ানো হয়, অনেক জায়গায় পড়ানো হয় না। কিন্তু এটা ডাইভার্স ব্রাঞ্চ অফ ফিজিক্স আমি মেনশন করলাম। এবারে দেখো, ওয়াই কে যদি আমি ওমেগার সঙ্গে কম্পেয়ার করি, ওয়াই কে ওমেগার সঙ্গে কম্পেয়ার করলে তুমি দেখো যে আমার কিন্তু, মানে আমার এই যে ইকুয়েশনটা রয়েছে এখানে, কোথায় রয়েছে, এইখানে যেটা রয়েছে, ওয়াই প্রাইম সমান ওয়াই স্কোয়ার প্লাস সাম ফাংশন অফ এক্স। তার মানে এই পার্টটা নেই আমার, এই পার্টটা নেই, ওয়াই এই পার্টটা নেই। Q2 সমান হচ্ছে কি 1, আর Q0x হচ্ছে পোটেনশিয়ালটা, তাই তো? তাহলে আমার এই রিকার্ট ইকুয়েশনের মধ্যে পড়ে। এবার রিকার্ট ইকুয়েশন যে সব সময় সলভ করা যায় তা কিন্তু নয়, কিন্তু দেয়ার আর সার্টেন লিমিটস, সেই লিমিটে এটাকে সলভ করা যায়। এটা একটা লিমিটে, যেখানে বার্নৌলি ইকুয়েশন তোমার হাইড্রোজেন পড়েছে বিএসসি তে, তখন সেটাতে রিডিউস করা যায়। ওকে, কিন্তু এইটা বিখ্যাত এই কারণে যে কিছু কিছু লিমিট আছে যে লিমিটে এটা সলভ করা যায়। এবার আমাদের ওই স্পেসিফিক Q0x, মানে আমাদের যেটা পোটেনশিয়াল, কিছু কিছু পোটেনশিয়াল যেন এক্স্যাক্টলি সলভ করা যায়, অধিকাংশ ক্ষেত্রে এটাকে সলভ করা যায় না। মানে আমাদের কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে ধরনের পোটেনশিয়াল পাবো, তারপর আমরা একটা অন্য রুট নেব। অন্য রুটটা কি রকম না, WX টা যদি এগেন আমরা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন জানি, তাহলে আমরা WX টা এইরকম ভাবে লিখতে পারি। কি করে পারি?
না H1 এর দিকে তাকাও, H1টা কোথায় গেল? H1টা কি আছে? এ ড্যাগার এ, তাই তো? তার মানে আমার H1 psi not is equal to 0, তার মানে এ ড্যাগার এ psi not is equal to 0, তার মানে এ psi not is equal to 0। এ মানে আমি কি লিখেছি? এ মানে কোথায় লিখলাম আমি? এ মানে লিখেছি হচ্ছে গিয়ে, এ মানে আমি লিখেছি h bar by root over 2m ddx plus omega x psi not is equal to 0, তার মানে omega x সমান মাইনাস h bar by root over 2m d psi not dx by psi not, বা উপরে যেটা লিখেছি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইখানে একটা অ্যাজাম্পশন আছে, যে অ্যাজাম্পশন আমি ইচ্ছা করে বলিনি, মানে অ্যাজাম্পশন নয়, মানে এখানে একটা ব্যাখ্যা আছে যে সেইটা সত্যি না হলে এই রেজাল্টটা সত্যি নয়। H1 আমরা লিখেছি এ ড্যাগার এ, আমি ক্লেম করছি যে এর কোনো এই H1 যদি এরকম ভাবে লেখা যায়, এ ড্যাগার এ করে লেখা যায়, তাহলে এর কোনো এনার্জি আইগেন থাকতে পারে যেটা নেগেটিভ। তোমরা কি এগোচ্ছো? কোনো হ্যামিল্টনিয়ান যদি এরকম ফর্মে লেখা যায় ইন টার্মস অফ সাম ভেক্টর as a dagger a, then H1 cannot have any negative value। যারা ফিল্ড থিওরি আছে এখানে তাদের কিন্তু বলা উচিত, এই আর্গুমেন্ট কিন্তু ফিল্ড থিওরি ক্লাসে ডিসকাশন হয়েছে। একটা কমপ্লেক্স পার্ট আর রিয়েল পার্টটা মানে মাল্টিপ্লাই করলে শুধু ওখানে রিয়েল পার্টটা থাকবে। এই তুমি মানে জেনারেল একটা বললে, তোমার স্পেসিফিক এটা অ্যাকচুয়ালি স্যার মোড স্কয়ার। হ্যাঁ বলো, কিছু একটা বলছি, বলো বলো বলো। আমি হিন্ট পাচ্ছি, মানে সেকেন্ড যে স্টেটমেন্টটা করলে সেটা হিন্ট পাচ্ছি যে তুমি বোধহয় জানো। বলো বলো। স্যার এটা তো অ্যাকচুয়ালি মোড স্কয়ার। মডেল স্কয়ার নয়, সেটা স্যার পজিটিভই হবে সবসময়। হ্যাঁ কেন, কারণটা বলো। আমি তো বলেই দিলাম যে কারণ পজিটিভ নয়, সেমি পজিটিভ, জিরো বা পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ আইগেন ভ্যালু থাকবে না, কারণটা বলো। স্যার বাউন্ড স্টেট থাকতে পারবে না যদি নেগেটিভ হয়, বাউন্ড হবে না। বাউন্ড স্টেট, নেগেটিভ স্টেট মানে বাউন্ড স্টেট হতে গেলে নেগেটিভ এনার্জি হতে হবে, কে বললো তোমাকে? বাউন্ড স্টেট না স্যার, বাউন্ড হবে না, মানে কোনো গ্রাউন্ড স্টেটই পাওয়া যাবে না নেগেটিভ যদি হয়, তাহলে তো নেগেটিভ। সেটা তো হ্যাঁ, সেটা পাওয়া যাবে না একরকম, আর এইটাতে পাওয়া যাবে না দুরকম থিওরি তো, যে এটাতে নেগেটিভ হলে যে বাউন্ডেড পাওয়া যাবে না। ফাইন, আমি তো একটা হ্যামিল্টনিয়ানকে লিখেছি এরকম ভাবে, তাতে আমার তো কোথাও কেউ বলে দেয়নি যে এটাকে নেগেটিভ এনার্জি আনবাউন্ডেড হলে অসুবিধা আছে। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, যে H1 একটা আছে এটাকে এ ফর্মে, এটাকে দেখানো যায় যে এর এনার্জি আইগেন ভ্যালু গুলো সর্বনিম্ন এনার্জি আইগেন ভ্যালু হবে 0। এই না না, এটা তো তোমাদেরও বলা উচিত, আমরা হার্মোনিক অসিলেটর পড়িয়েছি, অ্যানাইলেশন প্রবাবিলিটি ডেনসিটি নেগেটিভ হতে পারে। এখানে প্রবাবিলিটি কোনো সম্ভব নেই। দাও, লেট মি আগে আমাকে কমপ্লিট করতে দাও। আমি তোমাদের যখন হার্মোনিক অসিলেটর পড়িয়েছি প্রথম ক্লাসেই, দ্বিতীয় ক্লাসে, তখন কিন্তু এই অ্যালগরিদম ব্যবহার করেছি, নট নেসেসারিলি ফিল্ডে। তোমাদের ক্লাসে ওটা কেন অ্যানিলেশন অপারেটর বলবো, কেন ক্রিয়েশন অপারেটর বলবো, কেন এর মিনিমাম স্টেটটা 0 হবে, এ কেন স্টেটকে অ্যানজেট করে সেটাকে গ্রাউন্ড স্টেট বলবো, আমি পড়িয়েছি তোমাদের কাছে।
না বলো, কে স্যার করছিল বলো স্যার আমি বলছিলাম বলো। যে স্যার এ আর এ জায়গার থেকে যে মানে উম, মানে দুটো যদি আমি মানে এ আর এ জায়গার থেকে যদি কমপ্লেক্স নাম্বার পাই মানে অপারেট করিয়ে কোনো একটা স্টেটের ওপরে, তাহলে তো একটা অপরটার মানে কমপ্লেক্স কনজুগেট হবে ড্র্যাগার আছে বলে। তুমি একটু চিন্তা করে দেখো, সেজন্য কি যে তুমি কি অ্যাজাম্পশন করে নিচ্ছ না যে এটা আইগেনস্টেট সাই ইজ অ্যান আইগেনস্টেট অফ এ? তুমি যেটা বলছো, তুমি সেটা ধরে নিচ্ছ যে হ্যাঁ সাই হ্যাঁ ইজ হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো জানি না সাই ইজ অ্যান আইগেনস্টেট অফ এ অর নট, হুম তাই নাকি? তোমার আর্গুমেন্টটা ভ্যালিড ইফ সাই ইজ অ্যান আইগেনস্টেট অফ এ, ওকে, তাহলে তোমার আর্গুমেন্ট ভ্যালিড, আই এগ্রি। হ্যাঁ কিন্তু সেটা তো আমরা জানি না। ঠিক আছে। করেছি, এটা কেন বলতে পারছো না জানি না, তোমরা ফিরে দেখছো না। ধরো এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করি, সাম স্টেট সাই এইচ এর এক্সপেকটেশন ভ্যালু যেটা ই দেবে আমাকে, এটা কিন্তু আমি আলোচনা করেছি, এটা কেন বলতে পারছো না আমি বুঝতে পারছি না। এটা অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ব্যাকবোন। দেখো অ্যানালাইসিস টেস্ট ওটা তুমি যদি করতে বলো, অনেকেই তোমরা ঢক 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 করে নামিয়ে দেবে যে রিলেশন গুলো, কিন্তু ভেতরে যে ছোটখাটো যে লজিক গুলো রয়েছে, সেই লজিক গুলো কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লজিক গুলো বুঝতে না পারলে ঠিক আছে, তোমার সবই হবে, কিন্তু ভেতরে ঢুকতে পারবে না সাবজেক্টে। এবং সেই কারণেই আগে তোমরা ওই আর্গুমেন্ট গুলো পেয়েছো কি না সেটা বোঝার জন্য আমি এ ডাগারের ইয়েটা পুরো ডিটেলে করেছি। বাড়িতে গিয়ে দেখবে যে ইয়েগুলো মানে আর্গুমেন্ট গুলো বলা আছে। আমি যদি এইটা করি, খুব খুব ছোট আর্গুমেন্ট এটা। এইটা হচ্ছে আর্গুমেন্ট। এইটা কি করছো না? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। সবাই এগ্রি করছো? হ্যাঁ স্যার। বেশ, এই আর্গুমেন্ট কিন্তু আমি আগে রিপিট করেছি। স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার মানে আমি এটা এক্সপেকটেশন ভ্যালু মানে কোনো অপারেটরের ক্ষেত্রে নেগেটিভ হবে না, ইট ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, এরকম আর্গুমেন্টটা পড়েছিলাম। তো তাহলে তো এটার জন্য স্পেশাল কিছু নয়, যদি মানে সেটা ঠিক পড়ে থাকি। কি বলছো বলো। স্যার আমরা যখন মানে এক্সপেকটেশন ভ্যালু বের করেছিলাম কোনো অপারেটরের ক্ষেত্রে, তখন আমাদের এটা পড়ানো হয়েছিল বা আমরা পড়েও করেও দেখেছিলাম যে এক্সপেকটেশন ভ্যালু যখন যদি বের করি তাহলে সেটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরোই হবে, মানে এটা পড়েছিলাম এই আর্গুমেন্টটা। তো সেই ক্ষেত্রে ধরো এটার জন্য বেশ, স্পেশাল কি? ধরো তুমি হাইড্রোজেন অ্যাটমের হ্যামিল্টনিয়ান নিলে, তাই তো? এবার তার গ্রাউন্ড স্টেটে তুমি যদি এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করো, কত পাবে তুমি? বলো কত পাবে? স্যার গ্রাউন্ড স্টেট এনার্জি গ্রাউন্ড স্টেট এনার্জিটা কত? হাইড্রোজেন অ্যাটমের যদি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের রেসপেক্টে এক্সপেকটেশন ভ্যালু নয়, তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি হবে, সেটা কত? -13.6 -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে মাইনাস সাইনটা কি করে এলো? তাহলে মাইনাস সাইনটি কোনো ভুল এসছে? স্যার ওটা তো আইগেন ভ্যালু, মানে না, তুমি এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করো না। তোমাকে কে বলেছে যে আইগেন ভ্যালু ক্যালকুলেট করো? তুমি যদি ক্যালকুলেট করো সাই নট এইচ কুলম সাই নট, তুমি ক্যালকুলেট করো এইচ সাই নট কুলমের উপরে অ্যাক্ট করে কি দেবে তোমাকে? সাই নট ই নট।
হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা তো নন থেকে 1 হয়ে ইনটু ই নট পড়ে থাকলো, ই নটটা তো -13.6। হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে কি অসুবিধা হলো? আচ্ছা ঠিক আছে। স্টেটমেন্টে বোধহয় আরো কিছু কোয়ালিফাইং কমেন্ট বোধহয় ছিল। হ্যাঁ, তো সেটাকে বোধহয় তুমি মিস করছো, মানে তুমি যে স্টেটমেন্টটা পড়েছো তার সঙ্গে নিশ্চয়ই আরো কিছু একটা কোয়ালিফাইং রিমার্ক একটা দুটো ছিল যেটা মিস করছো, তারপরে জিনিসটা মানে দাঁড়াচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বেশ বেশ এইবারে, এবং এটা আরো অন্যভাবেও দেখা যায়। তুমি যে স্টেটমেন্টটা বললে, তুমি ধরো হার্মোনিক অসিলেটর হ্যামিল্টনিয়ান নিলে, HSH, ঠিক আছে, -10 H ক্যাট ওমেগা, তোমার একটা নতুন হ্যামিল্টনিয়ান তুমি ডিফাইন করলে, ঠিক আছে। এবারে গ্রাউন্ড স্টেট অফ H, তার এনার্জি কত হবে? এই যে H, এই H এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে? যে কেউ বলতে পারো, এই যে বলতে পারো তার কোনো মানে, যে কেউ বলতে পারো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হার্মোনিক অসিলেটর, তোমরা যেটা জানো সেটা। তাহলে আমি একটা নতুন হ্যামিল্টনিয়ান করলাম যে HSH ও -10 H ক্যাট ওমেগা। তাহলে এই যে নতুন H, সেই নতুন H এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত? हाफ एच का ओमेगा -10 एच का ओमेगा। হাফ এইচ আরে ক্যাট ওমেগা। বিয়োগটা আমাকে দিয়ে করাবি, বিয়োগটা করে একটু বল, আমার বয়স হয়েছে, বিয়োগটা করে বল। -19 एच का ओमेगा बाय 2, তাই তো? বেশ, হ্যাঁ, গুড গার্ল। বিয়োগটা করতে হবে, বিয়োগটা না করে বললে নেবো কেন রেজাল্ট? -9.5। তাও তাও নিলাম, তোমারটা নিলাম, আগেরটা যেগুলো তারটাও নিলাম, দুটি সমান। এবারে তাহলে নেগেটিভ, এবারে এক্সপেকটেশন ভ্যালু নেগেটিভ ভ্যালু আসবে, তাই তো? তাহলে তুমি যে মানে আগের যে আর্গুমেন্টটা করলে সেটা কিছু একটা পড়েছে, যেটা তো আরো কিছু কোয়ালিফাইং রিমার্ক ছিল, সেই রিমার্কটা তুমি সামা মিস করছো। বেশ, নাও লেট মি গো অ্যাহেড। ওকে, এই যে এ সাইয়ের উপর, এবার এইখানে তাহলে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 কখন 0 হবে? 0 তখনই হবে যখন SI উইল বি ইকুয়াল টু 0, বাউন্ড উইল বি স্যাচুরেটেড, SI ইজ ইকুয়াল টু 0। সেইটা আমরা এখানে ব্যবহার করেছি, তাই তো? কারণ এখানে আছে কিন্তু A dagger A psi naught is equal to 0, these are not numbers, যে x y psi naught is equal to 0, these are operators। হতেই পারে যে A psi naught 0 হলো না, A psi naught করে কিছু একটা দিল গজকচ্ছপের মতো, তার উপরে A dagger এক করে 0 দিল, সেটাও একটা পসিবিলিটি। কিন্তু আমি এই স্টেপ থেকে এই স্টেপে যখন গেলাম A psi naught is equal to 0, তার কারণ আমার মাথাতে এইটা আছে যে এইটা হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, এবং মিনিমাম এনার্জির জন্য A psi naught is equal to 0 হবে। এবারে কেউ আর্গু করতে পারে যে A psi naught is equal to 0 না হয় সাম পজিটিভই তো হতে পারতো, সবসময় যে A psi naught মানে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 মানে 0টা হতেই হবে তার তো কোনো মানে নেই। এটা তো 0.5, 0.1, হাজার কোটি যা খুশি ইনইকুয়ালিটি। সেখানেও আর্গুমেন্ট দেখানো যায় যে এ আর এ ডাগারের যে ফর্ম আছে, এ আর এ ডাগারের যে ফর্ম আছে, এই ফর্মটা থেকে আর্গুমেন্ট করে দেখানো যায় যে যদি 0 না হয় তাহলে কি কি মানে ওয়েভ ফাংশনের নর্মালাইজেবল হবে না। ওকে, সেটা এই দুটো ফর্ম মানে স্পেসিফিক ফর্ম, এই দুটো ফর্মকে ব্যবহার করে দেখানো যায়। আমি অত ডিটেলে যাচ্ছি না, কিন্তু আমি হিন্টটা দিলাম, তোমরা চাইলে বাড়িতে চিন্তা করে দেখো। ওকে, তাহলে গেল যে আমি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আমরা যেটা করলাম খুব বেশি দূর করতে পারিনি, 1 ঘন্টার ক্লাস হয়ে গেল। সেটা হচ্ছে যে given any Hamiltonian we can write it in terms of A dagger E, formally taking the square root of the operator H. Okay, এবং rigorous method যে for a given potential how to find superpotential appearing in the expression of A and A dagger, that involves solving Riccati equation, এবং Riccati equation এর বিভিন্ন ক্লাসের জন্য সলিউশন জানা আছে, বাট ইট ডাজ নট এক্সজস্ট অল দ্য পসিবিলিটিস অফ কিউ নট, যেটা Riccati ইকুয়েশন লিখেছিলাম কিউ নট, তার জন্য সেটাকে আমরা পোটেনশিয়ালের সঙ্গে আইডেন্টিফাই করেছি। এবং তার ফলে আমাদের ইনডিরেক্ট রুটটা যেটা হবে যে অধিকাংশ ডিফারেন্সিয়াল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেহেতু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, শ্রোডিঙ্গার ইকুয়েশন যে লিনিয়ার ইকুয়েশন নট ননলিনিয়ার ইকুয়েশন, তাহলে এনার্জি যখন 0 হবে তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা সাই নটটা বের করতে পারি, কোনো অসুবিধা হয় না। ওকে, কিন্তু মাইন্ড ইট,
আমি অধিকাংশ ক্ষেত্রে বলছি, কারণ পোটেনশিয়াল যদি খুব কমপ্লিকেটেড হয়, হাইলি নন লিনিয়ার, সে x টু দি পাওয়ার 10, 11 এরকম ধরনের জিনিস থাকে, আমরা করতে পারবো না। ইনফ্যাক্ট x টু দি পাওয়ার 4 হলেই অসুবিধা হয়। হ্যাঁ, তো সেখান থেকে আমরা সাই নটটা বের করি, বের করে এ ডাগার বের করব, করে এইচ আমরা বের করব। ওকে, সো দিস ইজ আওয়ার ইনডিরেক্ট মেথড, বাট ডিরেক্ট মেথড ইনভলভস solving Riccati equation, and some of the equations can be found explicitly using Riccati equation, but that is lengthy. ওকে, এইবারে দেখো একটা মজার জিনিস দেখাচ্ছি। এত কিছু বলার পরে আমার একটা H1 আছে, যেটা হচ্ছে এ ডাগারে, আর একটা হ্যামিল্টনিয়ান আছে এ ডাগার। ওকে, এইটার জন্য V1x যেটা, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্রাইম, আর এইটার জন্য V2x যেটা, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্রাইম। ওকে, বেশ। এইবারে আমি যেটা বলছি যে H1 আর H2 এর আইগেন ফাংশনস আর আইগেন ভ্যালুজ আর রিলেটেড। মানে আমি ক্লেম করছি যে যদি H1 এর আইগেন ভ্যালু আর আইগেন ফাংশন আমি জানি, তাহলে আমি H2 এর কমপ্লিট এনার্জি এন্ড আইগেন ভ্যালু এনার্জি আইগেন ভ্যালু আইগেন ফাংশন বের করতে পারবো, অর দ্য ভাইসে ভার্সা, উল্টোটা। এইটা কিন্তু খুব একটা পাওয়ারফুল স্টেটমেন্ট যে দেখো পোটেনশিয়ালটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওমেগা, যদি তুমি ওমেগাটা এক্স নাও তাহলে মোটামুটি এক, কিন্তু ওমেগা যদি সুটেবলি চুজ করতে পারো, তাহলে এই পোটেনশিয়াল আর এই পোটেনশিয়াল আমরা দেখবো এক্সাম্পল করে, যে পার্টিকুলারলি বক্সের সঙ্গে করসপন্ডিং V2 যেটা হবে সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট পোটেনশিয়াল। ওকে, বিফোর ডুইং দ্য এক্সপ্লিসিট এক্সাম্পল, এখান থেকে হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলছি ওটা ওমেগা প্রাইম তো, ওমেগা প্রাইম ডি ওমেগা ডিএক্স, আর ওটা ডি মানে ডবল ডেরিভেটিভ না ওমেগা স্কয়ার? এটা ওমেগা স্কয়ার, ডেরিভেটিভের সিম্বল হচ্ছে প্রাইম। ঠিক আছে, দেখো ওদের পোটেনশিয়াল আর কমপ্লিট ডিফারেন্ট লুকিং। এবার আমি যদি একটাকে সলভ করতে পারি, আমি ক্লেম করতে দেখাবো এক্ষুনি, মানে খুব ছোট প্রুফ, যে আমি একটা যদি সলভ করতে পারি, কমপ্লিট এনার্জি আইগেন ভ্যালু আইগেন স্পেক্টর জানি, তাহলে আমি অন্যটাও এক্স্যাক্টলি সলভ করতে পারি। এবং যেটা দেখাবো আজকে হয়তো সম্ভব হবে না, পরের ক্লাসে দেখাবো যে ইনফ্যাক্ট এই একটা সাপোজ V1 আমরা ধরলাম যে আমাদের প্রাইমারি হ্যামিল্টনিয়ান, এইটা যদি আমরা সলভ করতে পারি, কমপ্লিট স্পেক্টর জানি, তাহলে এর করসপন্ডিং হাজার হাজার পোটেনশিয়াল, হাজার হাজারটা মুখের কথা নয়, ইনফাইনাইটলি মেনি পোটেনশিয়াল আমরা কিন্তু এক্স্যাক্টলি সলভ করতে পারি। এবার ইনফাইনাইটলি মেনি কথাটা তখনই সত্যি যখন H1 এর ইনফাইনাইটলি মেনি আইগেন স্টেট আছে। H1 এর আইগেন স্টেট যদি 10টা থাকে, তাহলে আমি 10টা হ্যামিল্টনিয়ান করতে পারবো, তৈরি করতে পারবো উইথ ডিফারেন্ট পোটেনশিয়ালস, যার এনার্জি আইগেন ভ্যালু আইগেন স্পেক্ট্রাম আমি জানি। ঠিক আছে, দিস ইজ এ ভেরি পাওয়ারফুল রেজাল্ট। ওকে, এবং সেইটা আমরা এখন প্রমাণ করতে চলেছি। বেশ, প্রমাণ করার জন্য আমি প্রথমে ধরলাম H1 psi n1, আমি নোটেশনটা বলবো, দাঁড়াও, নোটেশনটা এ ডাগার এ psi n1 সমান en1 psi n1। আমার psi n1 হচ্ছে nth, ধরো বানানটা ভুল লিখলাম, nth আইগেনস্টেট অফ H1। সিমিলারলি আমি পরে লিখবো psi n2 লিখবো, সেই psi n2 টা হবে তোমার কি হবে লেখা যাচ্ছে, nth আইগেনস্টেট অফ H2। ওকে, en1 আমি যেটা লিখেছি, nth eigenvalue of H1 corresponding to psi n1, আর en2 হচ্ছে একই সব, nth eigenstate of, এটা হবে H2 corresponding to psi n2। মানে বেসিক্যালি হ্যামিল্টনিয়ান আছে H1 H2, তার আইগেন ফাংশন গুলোকে আমি মাথার উপরে সুপারস্ক্রিপ্ট দিয়ে 1 বা 2 দিয়ে
মানে কোন হ্যামিল্টনের আইগেন ফাংশন সেটাকে ডিনোট করছি সুপারস্ক্রিপ্ট দিয়ে ব্র্যাকেটের ভিতর 1/2 লিখে, এনার্জিটাও তাই, আর এনটা তোমার কোয়ান্টাম নাম্বার। ওকে, ক্লিয়ার? নোটেশনটা ক্লিয়ার? নোটেশনটা হ্যাঁ, স্যার। ক্লিয়ার? বেশ, নোটেশনটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি দেখো এরপরে আমি যেটা করব, এইখানে আমার আছে, আমি আরেকবার রিপিট করি যে এ ড্যাগার এ psi n1 সমান ই এন ওয়ান psi n1। আমি বোথ সাইড ফ্রম দ্য লেফট, এই যে ইকুয়েশন আমি পেয়েছি ফ্রম লেফট, এটাকে আমি গুণ করলাম, এ দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে আমার এ সরি আমি গুণ করলে আমি পেলাম এ ড্যাগার এ psi n1 সমান ই এন ওয়ান। বেশ, এটা মানে কি দাঁড়াচ্ছে? এ ড্যাগার সমান কত? এ ড্যাগার সমান কত? H2 H2, তাই তো? বেশ, এইটা কিছু একটা আইগেন ফাংশন এ psi n1, psi n1 উপরে এ অ্যাক্ট করে কিছু একটা ফাংশন দেবে, সেটা একটা আইগেন ফাংশন হলো। এদিকেও সে একই এ psi n1 আছে। তার মানে আমার দাঁড়ালো যে ইফ psi 1 n1 is an eigenfunction of H1 with energy eigenvalue En1, then, এবার দেন পার্টটা তোমরা বলবে, হ্যাঁ আমি বলবো না, দেন বলবে a psi n1 is an eigenfunction of H2 with the same eigenvalue। বেশ, বল, ডু ইউ এগ্রি, ডু ইউ ডিসএগ্রি আমি যেটা লিখেছি? এগ্রি স্যার। agree। কতজন এগ্রি করছে? কতজন এগ্রি করছে বলে? ঠিক আছে স্যার। আচ্ছা বেশ, আমি প্রশ্নটা উল্টো ভাবে করি, সবাই খুব ক্লান্ত বোধহয়। কেউ কি ডিসএগ্রি করছো? ডিসএগ্রি করলে এখনই বলবে, পরের সুযোগ দেওয়া হবে না। কেউ কি ডিসএগ্রি করছো? 1, ডিসএগ্রি 2, ডিসএগ্রি 3। বেশ, ধরে নিলাম কেউ ডিসএগ্রি করছে না। বেশ, একইভাবে আমি এবারে উল্টোটা করতে পারি। আমি উল্টোটা কিভাবে করতে পারি? আমি করতে পারি যে H2 psi n2 is equal to a dagger psi n2 is equal to e n2 psi n2, ঠিক আছে? এইবার আমি করলাম বাঁ দিক থেকে, আমার তার মানে আছে a dagger psi n2 সমান e n2 psi n2। বাঁ দিক থেকে এবার কি দিয়ে গুণ করব? বাঁ দিক থেকে এবার কি দিয়ে গুণ করব? এ দিয়ে এ A দিয়ে ড্যাগার করব। এ ড্যাগার A dagger এ ড্যাগার দিয়ে গুণ করব। তাহলে এ ড্যাগার এ ড্যাগার psi n2 সমান e n2, ঠিক আছে? তাহলে আবার আমি কি পেলাম? এইটা হচ্ছে H1। তাহলে আমি আবার পাচ্ছি একই রেজাল্ট,
কি না if psi n2 is an eigenfunction of H2 with eigenvalue En2, then A dagger psi n2 is an eigenfunction of H1 with the same eigenvalue En2. Clear? Agree? Agree করছো? বলছি এগ্রি করছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। এইবার দেখো, এইবার তার মানে আমি দুটো হ্যামিল্টনিয়ান, সেই হ্যামিল্টনিয়ানের কিন্তু আমি মানে একটা আইগেনভ্যালু জানা থাকলে অন্যটার জানা যাবে সেই রিলেশনটা আমি বের করেছি। ঠিক আছে, এবং সেই রিলেশনটা আমি তোমার সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে লিখতে গেলে আমি আগে লিখি, তারপর তোমাদের অনেক প্রশ্ন থাকবে আমি বুঝতে পারছি। আমি লিখি তারপর আমি বলছি। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, মাইক্রোফোনটা অফ করো, কারোর একটা অন আছে। বেশ, আমি এই রিলেশনটা আমি লিখতে পারি। ঠিক আছে, এই রিলেশনটা কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হবে, কিন্তু যদি পিন পয়েন্ট করো তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। সেই জন্য বললাম, এই যে আমি এটা লিখলাম, আগের যে দুটো রেজাল্ট সেখান থেকে এটা লিখলাম, এটা কি মানে অবভিয়াস মনে হচ্ছে যে এরকমই হবে না অন্য কিছু মনে হচ্ছে? আগের যে দুটো রেজাল্ট তার থেকে আমি En2 is En1 এর En+1 এর সঙ্গে রিলেটেড। বেশ, আচ্ছা, ওপর দিকে এরকম করে চলে যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে গিয়ে তোমার আচ্ছা, এই যে এনার্জি লেভেলের যে আইডেন্টিফিকেশন এর H1 আর H2, এটা কি ক্লিয়ার হলো? বেশ, এইখানে দেখো যে E01টা H1 এর ক্ষেত্রে 0, ওকে, কিন্তু H2 এর, এটা আমি আগে বলছিলাম যে যদি H1 সমান A dagger A এর এনার্জি আইগেনভ্যালু থেকে 0, তাহলে H2 সমান A dagger, এটাকে আবার দেখানো যাবে একইভাবে যে E greater than is equal to 0, কিন্তু এইটা যদি 0 ধরে নিই তাহলে এইটা কখনো 0 হতে পারে না। ওকে, কেন হতে পারে না?
তার কারণ যে এইটা ধরো তুমি ধরে নিয়েছো যে a dagger a সমান e naught is equal to 0, ওকে? এবার h2 সমান a dagger এইটা সমান যদি 0 হয়, সাপোজ h2 psi 02 is equal to 0, ওকে? এখান থেকে দেখো আমরা psi 02 এর যে ফর্ম দিয়েছিলাম, psi 02 এর ফর্মটা আমরা কি দিয়েছিলাম মনে আছে? আচ্ছা, কোথায় দিয়েছে খুঁজে পাচ্ছি না, কিন্তু এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে দেখো সাই জিরোটাকে আমি বের করতে পারি e টু দি পাওয়ার মাইনাস ওমেগা এক্স ডিএক্স। এটা ক্লিয়ার? যেখান থেকে এটা কি করে আসবে, ক্লিয়ার? এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি সলভ করো, আমি h বার বাই √2m ফ্যাক্টর গুলো লিখিনি, তাহলে করে দেখতে হবে কি হবে, ওকে? তো এইটা এইখানে হয়তো একটা ফ্যাক্টর থাকবে, এরকম একটা ওয়েভ ফাংশনের ফর্ম আসবে। এগ্রি করছো না করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আমার ডিটেল ফর্মটা আমি যে এইখানে কি কনস্ট্যান্ট ফ্যাক্টর হবে সেটা আমি লিখিনি, এখানে কনস্ট্যান্ট ফ্যাক্টর জাস্ট সলভ করলেই তোমরা পেয়ে যাবে। এইবারে দেখো যে আমাকে তো ওয়েভ ফাংশনটাকে নরমালাইজেবল হতে হবে, তাই তো? তার মানে সেটা wx কি দেওয়া আছে তার উপরে নরমালাইজেবল হবে। আমি ধরে নিচ্ছি যে এর একটা নরমালাইজেবল আইগেনস্টেট আছে, h1 এর একটা নরমালাইজেবল আইগেনস্টেট আছে সাই 0, যার করসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে 0, তারপরে সাই 0 কে এইভাবে লিখতে পারি। এবার আমি যদি ধরে নিই যে a ড্যাগারেরও একটা আইগেন ফাংশন আছে উইথ 0 আইগেন ভ্যালু, তখন a ড্যাগারের এক্সপ্রেশনটা কোথায়? a ড্যাগারের এক্সপ্রেশনটা দেখো, এইখানে দুটোই প্লাস সাইন ছিল, এখানে একটা মাইনাস একটা প্লাস। আমি যদি এটা ধরে নিই তাহলে আমার ওয়েভ ফাংশন মানে ওই একই মেথডে আমার ওয়েভ ফাংশনের ফর্মটা আসা উচিত। এখানে কিছু একটা কনস্ট্যান্ট এলো, আমি আই এম নট বদার্ড, এখানের পজিটিভ কনস্ট্যান্ট e টু দি পাওয়ার e টু দি পাওয়ার dx wx এরকম ওয়েভ ফাংশন হওয়া উচিত, তাই তো? ইয়েস অর নো? এইটা হতে হবে, এইটা মানে এইটা হতে হবে, এইটা মানে হচ্ছে এইটা, তাই তো? এইটা মানে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটা এইটা মানে কি এইটা দাঁড়ায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ। এইবারে দেখো যে দুটো ফাংশন ওমেগা এক্স ডিএক্স আছে, একটার ক্ষেত্রে সাইনটা আছে মাইনাস, একটার ক্ষেত্রে সাইনটা আছে প্লাস। দুটোই কি একই সঙ্গে নরমালাইজেবল হতে পারে? মানে মাইনাস সাইনের জন্য নরমালাইজেবল, প্লাস সাইনের জন্য নরমালাইজেবল কি হতে পারে? একটার বিহেভিয়ার হচ্ছে ই টু দি পাওয়ার, আমি কনস্ট্যান্ট গুলো বাদ দিলাম, মানে পজিটিভ কনস্ট্যান্ট গুলো, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এইটা। দুটো কি একই সঙ্গে নরমালাইজেবল হতে পারে? না স্যার। না না স্যার। এইটা যদি নরমালাইজেবল হয় তার মানে কি ইনফিনিটিতে এটা নরমালাইজেবল, মানে কি ইনফিনিটিতে এটা জিরোতে যাচ্ছে, জিরোতে যাচ্ছে মানে কি wx টা wx dx করে যেটা পাচ্ছি সেটা ডাইভার্জ করছে, তাই তো? তাহলেই তো ইনফিনিটিতে জিরোতে যাবে তো এটা। কিন্তু একই সঙ্গে ওই একই কন্ডিশন তাহলে এখানেও সত্যি হবে, কারণ একই ইন্টিগ্রেশন রয়েছে wx dx। তাহলে এইটা ডাইভার্ট যখন মানে মানে গ্রো করছে dx wx, তখন e টু দি পাওয়ার মাইনাস dx wx 0 হচ্ছে। তাহলে এখানে যখন গ্রো করছে, এখানে যখন প্লাস সাইন রয়েছে, এটা ডাইভার্জ করবে। তাহলে এটা যদি নরমালাইজেবল হয় এটা হবে না। অন দ্য আদার হ্যান্ড
হতেই পারে যে আমি এমন কোনো WX পেলাম, এখানে এক্সপ্লিসিটলি প্লাস সাইন থাকলেও এমন কোনো WX পেলাম যার জন্য এইটা নর্মালাইজেবল, তাই যদি হয় তখন এটা ডাইভার্জিং হবে, তাই তো? তার ফলে একই সঙ্গে তোমার H1 আর H2 এর যখন তাদেরকে এ ড্যাগার এ করে লিখছি, তাদের একই সঙ্গে জিরো এনার্জি আইগেনভ্যালু থাকতে পারে না, আইদার H1 এর থাকবে বা H2 এর থাকবে। বাই কনভেনশন, যেহেতু এ ড্যাগার কোনটাকে এ বলছি কোনটাকে এ ড্যাগার বলছি একটা আরবিট্রিনেস আছে, বাই কনভেনশন আমরা যে ফর্মে এ ড্যাগার লিখেছি আমরা ধরে নিচ্ছি যে এর যে আইগেন ফাংশন হবে জিরো এনার্জি আইগেন ফাংশন এর জন্য থাকবে, H1 এর জন্য থাকবে, H2 এর জন্য থাকবে না। তাই যদি হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ যে E01 এর করসপন্ডিং, আবার ডাবল লাইন পড়ে গেল, WX যদি 1/x স্কয়ার হয়, WX যদি 1/x স্কয়ার হয় কি লাভ হলো বলো, মানে কি, মানে তারপরের পয়েন্ট তাহলে তো নরমালাইজেবল হবে না। তাহলে আমি স্পেসিফিক পোটেনশিয়ালের ফর্মে যাচ্ছি না, আমি তোমাকে বলছি যে তোমার যাই পোটেনশিয়াল হোক না কেন, যদি ψ01 নর্মালাইজেবল হয় তাহলে দ্যার ইজ নো ψ02, সেটা ডাইভার্জ করবে। অন দ্য আদার হ্যান্ড, যদি এ ড্যাগারের কোনো আইগেন ফাংশন থাকে যেটা নর্মালাইজেবল উইথ জিরো এনার্জি, তাহলে তার করসপন্ডিং যে এ আছে তার আইগেন ফাংশন ডাইভার্জ করবে, দুটো একসঙ্গে থাকতে পারে, আমি সেটা বলছি। এবার তুই 1/x স্কয়ার লগ sin x by x whatever you can think of, it's independent of that, আমি বলছি দুটো একই সঙ্গে নর্মালাইজেবল হবে না, আমার যুক্তি সেটা। এগোবো এগোবো বেশ। তাহলে আমি যেহেতু কনভেনশন অনুযায়ী এইটাকে আমি ধরছি যে আমার গ্রাউন্ড স্টেট উইথ জিরো এনার্জি E01 একটু ইজ ইকুয়াল টু 0, ওকে, E01 ইজ ইকুয়াল টু 0, এর কোথাও একটা লিখলাম, এই যে এইখানে লিখেছি E01 ইজ ইকুয়াল টু 0, তো তার করসপন্ডিং পেয়ার H2 তে নেই। H2 এবার যে রিলেশনটা রয়েছে এই স্টেটের সঙ্গে রিলেটেড, এই স্টেটের সঙ্গে রিলেটেড, সেইটা শুরু হচ্ছে পরের লেভেল থেকে, মানে H2 এর গ্রাউন্ড স্টেট হচ্ছে H1 এর ফার্স্ট এক্সের স্টেট, H2 এর ফার্স্ট এক্সের স্টেট হচ্ছে H1 এর সেকেন্ড এক্সের স্টেট, ওকে, এন্ড ইট গোজ অন। তোমার যতগুলো, মানে আমি এগেন আই এম নট স্পেসিফাইং দ্য পোটেনশিয়াল, তোমার যতগুলো স্টেট থাকবে এইভাবে করে করে যাবে, এক ঘর শিফট করে করে যাবে, এবং H1 এরই শুধু গ্রাউন্ড স্টেট 0 থাকবে, H2 এর কোনো গ্রাউন্ড স্টেট 0 নেই, ওকে বেশ। তাহলে এই যে প্রথম যে রিলেশন, যে কেন En2 সমান En সমান 1 হলো, সেটা বোঝা গেল না গেল না? হ্যালো স্যার আরেকবার রিপিট করবেন? রিপিটটা যেটা হচ্ছে যে তোমার H1 আর H2 দুটো আইগেন দুটো হ্যামিল্টনিয়ান আছে, H1টাকে আমি লিখেছি এ ড্যাগার এ করে, H2টাকে লিখেছি এ ড্যাগার করে। এবার ওই দুটোকে নিয়েই আমি যে প্রথম দিকে আজকে যে এইটা যেটা দেখালাম, তুমি H1 এর জন্য যেমন সত্যি, তুমি যদি H2 সমান এ ড্যাগার ধরো, আমি স্টেটমেন্টটা করবো না, তুমি ধরো আমি এটাকে E1 বললাম, আমি এটাকে E2 বললাম, একইভাবে তুমি দেখাতে পারো যে এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ওয়েদার ইট ইজ এ ড্যাগার ও এ ড্যাগার এ, একইভাবে তুমি দেখাতে পারো H2 এর জন্য। এইবারে প্রশ্নটা হচ্ছে যে E2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0টা বেসিক্যালি আসে এইটার জন্য, আসে ডান দিকের জন্য আসে যে এ ড্যাগার সাই মড স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে 0 হতে গেলে, স্যাচুরেট করতে গেলে কি করতে হবে, এইটা স্যাচুরেট করতে গেলে হতে হবে এ সাই ইজ ইকুয়াল টু 0, এইটা স্যাচুরেট করতে গেলে হতে হবে এ ড্যাগার সাই ইজ ইকুয়াল টু 0। আমার যুক্তি হচ্ছে যে ফর এ গিভেন হ্যামিল্টনিয়ান এই দুটো একই সঙ্গে স্যাটিসফাই করতে পারে না, এ সাই ইজ ইকুয়াল টু 0 আর এ ড্যাগার সাই ইজ ইকুয়াল টু 0 একই সঙ্গে স্যাটিসফাই করতে পারে না। কিন্তু at this level the definition এটাও গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, এটাও গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, বাট দিস ইজ ইনইকুয়ালিটি যে সবসময় স্যাচুরেট করতে হবে তার কোনো মানে নেই। গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 মানে 0 হতে পারে,
জিরোর থেকে বড় হতে পারে, নেগেটিভ হবে না। এটা দিস ইজ জাস্ট তোমাকে অ্যাবসলিউটলি বলে দিলে নেগেটিভ হবে না, জিরো হতে পারে, 1, 1000, লক্ষ, 20, যা খুশি তাই হতে পারে। এইবার আমি বলছি যখন মিনিমাম বাউন্ড স্যাচুরেট করবে তার কন্ডিশন হচ্ছে SI ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে যখন মিনিমাম বাউন্ড স্যাচুরেট করবে তার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে A dagger psi ইজ ইকুয়াল টু 0। যেহেতু A dagger ইজ অ্যাডজয়েন্ট অফ A, এই তলাতে আমি যেটা আর্গুমেন্ট তোমাকে এবার দিলাম, A আর A dagger এর ওয়েভ ফাংশন ক্যালকুলেট করলাম। ওকে, এখানে psi 02 টা লিখেছি, psi 01 টা উপরে কোথাও লিখেছি, এটা সাম কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস কনস্ট্যান্ট dx ওমেগা x। ওকে, এইবারে দেখো যে আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো এবার আমি পেয়েছি যে ঠিক আছে দুটোরই জিরো আইগেন ভ্যালু থাকতে পারে। যদি জিরো আইগেন ভ্যালু থাকে তাহলে একটার ক্ষেত্রে এটা প্লাস সাইন আর একটার ক্ষেত্রে মাইনাস সাইন। এইবারে কমন সেন্স বা কমন আর্গুমেন্ট দিয়ে আমি বলতে চাইছি যে নর্মালাইজেবল psi 02 যদি নর্মালাইজেবল হয় psi 01 হবে না, psi 01 যদি নর্মালাইজেবল হয় psi 02 হবে না। তার ফলে out of the two Hamiltonians H1 and H2 একটা হ্যামিল্টনিয়ানের শুধুমাত্র গ্রাউন্ড স্টেট এনার্জি জিরো থাকতে পারে, অন্যটার গ্রাউন্ড স্টেট এনার্জি জিরোর থেকে বড় হতে হবে। এইটা হচ্ছে আমার আর্গুমেন্ট। ডু ইউ এগ্রি অর নট? হ্যাঁ। বাকিদের কি অবস্থা বলো? হ্যাঁ স্যার। বেশ, এইবার এখানে একটা ক্যাচ আছে, কিছু কিছু পোটেনশিয়াল থাকে যেটা ফাইনাইট ডোমেনে করা হয় বা পিরিয়ডিক ফাংশন হয়, সেক্ষেত্রে আমি সেটাকে ইচ্ছা করে মানে বলিনি প্রথম লার্নিং এ, সেক্ষেত্রে কিন্তু দুটোই নর্মালাইজেবল হতে পারে। যদি পিরিয়ডিক ফাংশন হয়, ধরো W যদি পিরিয়ডিক ফাংশন হয় তাহলে তো অ্যাসিম্পটোটিক ইনফিনিটিতে ডাইভার্জ করা বা কনভার্জ করার কোনো ব্যাপার নেই। পিরিয়ডিক ফাংশন হলে কি হবে, তোমার প্লাস সাইন থাকবে মাইনাস সাইন থাকবে, ধরো পার্টিকুলার বক্সের মতো করলে মাইনাস এ থাকে প্লাস এ, তাহলে দুটো ফাংশন আলাদা আলাদা হবে। কিন্তু হতেও পারে যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এই দুটো সমান হবে, সেটা আমি এক্সক্লুড করছি। প্রথম লার্নিং এর ক্ষেত্রে সেই পার্টটা এক্সক্লুড করছি। আমি ধরে নিচ্ছি যে প্রবলেম ইজ ডিফাইন্ড অন দ্য হোল লাইন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবং এইটার যে WX এর বিহেভিয়ার হচ্ছে গিয়ে গ্রো করে বা ডিকে করে, এখানে কোনো তোমার পিরিয়ডিক বিহেভিয়ার নেই বা দুটোই একসঙ্গে গ্রাউন্ড স্টেট হবে সেরকম কেসটা নেই, সেটা আমি ধরে নিচ্ছি। ইন জেনারেল আমি যেটা বলছি সেটা ট্রু, কিন্তু দেয়ার আর সাম এক্সেপশনাল কেসেস, লামে পোটেনশিয়াল বা এরকম ধরনের কিছু আছে, সেগুলো খুব ফিজিক্যালি ইন্টারেস্টিং, সেগুলোর ক্ষেত্রে দুটোই সমান। তাছাড়া তোমার যদি আমার ফর এক্সাম্পল ইফ আই টেক ওমেগা টু বি পলিনোমিয়াল পোটেনশিয়াল, দেন তুমি দেখতেই পাচ্ছ পলিনোমিয়াল পোটেনশিয়াল যে কোনো পলিনোমিয়াল পোটেনশিয়াল নেই, তাহলে আমার সেক্ষেত্রে একটা নর্মালাইজেবল হয় আর একটা নর্মালাইজেবল হবে না। ঠিক আছে, বেশ। এবারে তাই যদি হয় তাহলে তোমার এই রিলেশনটা তুমি বুঝতে পেরেছো, en2 সমান en+1 e01 is equal to 0। সেখানে ছবি তো এর করসপন্ডিং পেয়ারটা নেই, বাকিগুলোর পেয়ারটা আছে। এই ফ্যাক্টরগুলো কি করে পেলাম, এই যে এখানে একটা psi-n2 সমান a psi-n+1 একটা পেয়েছি আমি, কোথায় পেলাম, এইখানে পেয়েছি। এটা H2 এর আইগেন ফাংশন, তার মানে এটা psi-n2, তাই তো, এটা a psi-n+1। কিন্তু যে একটা ফ্যাক্টর আমি বসিয়েছি, এটা কোত্থেকে পেলাম, এইটা বেসিক্যালি নর্মালাইজেশন ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে কি নর্মালাইজেশন ফ্যাক্টর। একইভাবে psi-n+1 এর সঙ্গে যখন psi-n2 এর আমি রিলেশন করছি, তখন দেখো এই একটা ফ্যাক্টর রয়েছে, এটা সোজা, এগুলো তুমি নর্মালাইজেশন ফ্যাক্টর ধরো। আমার রিলেশনটা আছে psi-n2 সাম নর্মালাইজেশন ফ্যাক্টর কি আছে বলো, a psi-n+1, তাই তো, a psi-n+1। ঠিক আছে, তাহলে আমি যদি নর্মালাইজেশন ব্যবহার করি psi-n2 স্টার psi-n2 dx, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো n²
তাই তো? psi n plus 1 star a dagger a psi n plus 1 dx এগ্রি করছো? এগ্রি করছো? yes or no? এইটা স্যার কোথা থেকে লিখলেন সাইন টু সমান এন এ সাই এন এন ওয়ান? তুমি যদি কোন ওয়েভ ফাংশনকে নরমালাইজ করো তখন কি ধরো, একটা n দিয়ে গুণ করো। given a wave function how do you normalize it? হ্যাঁ, হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো, তো এইটা আমার ওয়েভ ফাংশন, এটা নরমালাইজ নয়, আমি নরমালাইজেশন করবো বলে আমি একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট দিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মানে পরিষ্কার না পরিষ্কার না? পরিষ্কার। বেশ, এবার a dagger এর সমান কত? a dagger এর সমান h1, h1 অ্যাক্টিং অন psi n plus 1 কি দেয়? en plus 1 দেবে। if this is normalized, তার মানে আমি পেলাম n স্কয়ার, তাহলে n টা আমার কি হলো? n টা হলো 1 টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। বেশ, আমি সেটাই লিখেছি। একই তুমি উল্টোটা করো, তোমার psi n1 n plus 1 বেসিক্যালি, ঠিক আছে? একইভাবে psi n plus 1, আবার তুমি একটা নর্মালাইজেশন ফ্যাক্টর ধরো, যেভাবে দেখালাম করো, করলে তুমি দেখবে যে এই ফ্যাক্টরটা পাবে। ওকে, সো সরি এই ফ্যাক্টরটা পাবে। ওকে, এইবারে আমি এখানে আমার মানে বোর্ডে অনেকটা জায়গা পাই, তো এটা আমি লিখতে পারলাম না, কিন্তু যেটা হচ্ছে এবার দেখো যে এইটার উপর এ অ্যাক্ট করলে, এটার উপর এ অ্যাক্ট করলে আমি কি পাচ্ছি না, এইটা হচ্ছে কি তোমার psi 1 1, এটা হচ্ছে psi 01, এটা হচ্ছে psi 21, ওকে, এইটা হচ্ছে psi 31, এটা হচ্ছে psi 41, তাই তো? এবার এ এ এ psi 10, এ psi 10, psi 10 উপর এ অ্যাক্ট করলে আমি কি পাচ্ছি? এখানে আমার একটা রয়েছে, এখানে কোথায় রয়েছে এ psi 1, আচ্ছা এটা আবার আমি ভুল লিখলাম, তাই তো? দাঁড়াও, এইখান থেকে দেখো কোথায় রিলেশন রয়েছে, এ psi 1 1, মানে n is equal to 0, n is equal to 0 যদি বসাই এখানে পাচ্ছি এ psi 1 1, তারপরে এইটা আমার E11 এর করসপন্ডিং সেট হচ্ছে psi 1 1, তার উপর যদি এ অ্যাক্ট করাই তাহলে আমি কি পাচ্ছি psi n2, psi n2 মানে কত? আমি n is equal to 0 ধরেছি, তার মানে এইটাতে আমি পাচ্ছি psi 02। একইভাবে আমি এইটাতে যদি আমি বসাই এ, তাহলে আমি পাচ্ছি কি পাবো বলো? psi কি পাবো বলো? 1 2, তাই তো? এইভাবে প্রতিটা স্টেটে
এই দিকের ওয়েভ ফাংশন জানলে আমি ডান দিকের ওয়েভ ফাংশন কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা আমি জানি উইথ দ্য নর্মালাইজেশন ফ্যাক্টরস, এবং এনার্জি আইগেন ভ্যালুগুলো লেভেলিং হয়ে যাচ্ছে। এরপরে অন দ্য আদার হ্যান্ড উল্টোটা আমি করতে পারি। ওকে, উল্টোটা আমি যদি করতে পারি, ধরো ψ02 এর উপরে আমি একটা দিয়ে দেখাচ্ছি যে তোমার ψ02 এর উপরে যদি আমি এ ড্যাগার অ্যাক্ট করি তাহলে আমি পাবো ψ11। এইভাবে চলতে থাকবে। ওকে, বেশ, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। কিন্তু আমাকে যেটা করতে হবে যে আমাকে প্রথমে একটা বের করতে হবে আইদার H1 or H2 যেটাতে সমস্ত কিছু সলভ করা যায়। সেইটা যদি আমি করতে পারি তাহলে আমি অন্য একটা প্রবলেমকে সলভ করতে পারবো। বেশ, আমি জাস্ট একটা ট্রেলার হিসেবে বলছি যে আমরা এর পরে যেটা করব, Vx is equal to 0 to x, particularly in a box basically, infinity এই প্রবলেমটা আমরা ক্যালকুলেট করবো, এটাকে আমরা H1 হিসেবে ধরবো। এইটাকে এক্স্যাক্টলি ধরবো না, এটাকে একটু মডিফাই ফর্মে ধরবো। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে যে আমাদের যে H1 এর গ্রাউন্ড স্টেট কত, H1 এর গ্রাউন্ড স্টেট আমরা কত দেখেছি? হ্যালো, 0। কিন্তু এই যে আমরা প্রবলেমটা লিখেছি স্টাডি করবো, এর কি গ্রাউন্ড স্টেট 0 আছে? Vx is equal to 0, 0 to L এর মধ্যে, আর Vx is equal to infinity L এর বাইরে, মানে 0 থেকে L এর বাইরে। এর কি কোনো গ্রাউন্ড স্টেট এনার্জি 0 হয়? না না। হয় না। তার ফলে আমাকে যেটা করতে হবে, এটাকে আমি যে ফর্মালিজমটা করেছি সেইটাতে তাকে আনতে হবে। ওকে, সেটাকে আনবো কি করে? সেটাতে আনবো যে হচ্ছে এই যে প্রবলেম, এই প্রবলেমে গ্রাউন্ড স্টেট এনার্জি কত? এই যে এই প্রবলেম, মানে এই প্রবলেমের গ্রাউন্ড স্টেট এনার্জি কত বলো? I square h bar square by 2ml square. h bar square pi square by 2ml square, তাই তো? সবাই এগ্রি করছো? এইবার আমি যেটা করবো, ধরো আমি যদি H1 সমান আমার যদি ধরি এইটাকে যদি আমি বলি হ্যামিল্টনিয়ান H, ওকে, আমি যদি H1 সমান বলি H মাইনাস E, মানে H মাইনাস h bar square pi square by 2ml square, তাহলে H1 এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত? H1 এর গ্রাউন্ড স্টেট 0 হবে। তাহলে আমার যে 0 ছিল সে 0 ফর্মে আনতে পেরেছি, তাই তো? সিম্পলি জাস্ট আমি বিয়োগ করে দিয়েছি। বেশ, নাম্বার 1। নাম্বার 2, এইবার আমি H এর আইগেন ভ্যালু করসপন্ডিং আইগেন ফাংশন গুলোকে জানি, তাই তো? এটা ইনফ্যাক্ট হচ্ছে En, এটা হলো E1, En সমান হয় n স্কয়ার h বার স্কয়ার পাই স্কয়ার 2ml স্কয়ার, আর করসপন্ডিং সাই এনটা কত হয়? Root over 2 by L sin n by x by L. এনটা 1। বেশ, রুট ওভার 2 বাই এল সাইন n পাই x বাই l, তাই তো? তাই তো? বেশ, তাহলে এইটার জন্য এইটাকে আমি ওইটার ফর্মে আমি করব। কি হচ্ছে তার জন্য আমি যেটা করলাম যে H1 এর যে আইগেন ভ্যালু, H1 এর আইগেন ভ্যালু হচ্ছে গিয়ে H1 এর যে আইগেন ভ্যালু, ওকে,
এখানে আমার n ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হয়েছে, তাই তো? এই একই টাকে আমি যদি n থেকে n ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করতাম, তাহলে আমি কিভাবে লিখতাম? n এর জায়গায় n+1 হতে হবে। n এর জায়গায় n+1 হতো, তাই তো? বেশ, তাহলে যে h1 এর এনার্জি আইগেন ভ্যালুকে আমি বলছি en1। দেখো তো এটা এগ্রি করছো কিনা? n ইন্টু n+2 by 2ml square h bar square pi square, but n is equal to 0, 1 2 3। আর আমি বলছি psi n1 সমান nটাকে তুমি যেটা বললে সেটা ধরে √2l, n এর জায়গায় n+1 হয়ে যাবে। আবার এখানে n is equal to 0 1 2। এটা কি এগ্রি করছো সবাই? একটা হ্যামিল্টনের যে আইগেন ফাংশন থাকে, সেই হ্যামিল্টনের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট টার্ম যোগ বা বিয়োগ করা হয়, তাহলে রেজাল্ট্যান্ট যে হ্যামিল্টনিয়ানটা হচ্ছে তার একই আইগেন ফাংশন থাকে, আইগেন ভ্যালুটা চেঞ্জ করে, একই আইগেন ফাংশন থাকে, তাই তো? তার ফলে এই যে এইটা h1 এর আইগেন ফাংশন। এবার আমি বলতে চাইছি যে এইটা আমি যখন করি, পার্টিকুলার বক্স যখন করি, তখন আমরা nটাকে শুরু করি 1 থেকে, কিন্তু এখনো পর্যন্ত যে ফর্মুলা যেটা ডেভেলপ করেছি সেখানে বেসিক্যালি আমরা একটাকে n ইজ ইকুয়াল টু 0 দিয়ে ডিনোট করছি, n ইজ ইকুয়াল টু 0 দিয়ে শুরু হয়। তাহলে এইটাকে যদি n ইজ ইকুয়াল টু 0 এর ফরম্যাটে আনতে চাই, তাহলে n গোস টু n+1 করতে হবে আমাকে, তাই তো? n1 সমান n ইন্টু n+2 পেলাম বাই 2ml স্কয়ার h বার পাই স্কয়ার। আর এখানে যেটা ছিল, এখানে সিম্পলি যে n ছিল, nটাকে n+1 করেছে। এইটা মনে হচ্ছে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার en1টা বোঝা যাচ্ছে না। en1টা হ্যাঁ, কি করে বলো তাহলে, একটু বলো শুনি। বলো কি হবে বলো। h এর আইগেন ফাংশনটা কি হবে? h এর আইগেন ফাংশন হচ্ছে n স্কয়ার। বোঝা যাচ্ছে কিন্তু তোমরা করছো না, খাতায় করলে দিব্যি বোঝা যাচ্ছে। n ওই হ্যাঁ n স্যার বোঝা প্লাস 1 হবে আর -1 হয়ে কেটে যাবে একটাই। দাঁড়া। এবার এইটাকে আমি এইটা হচ্ছে কি h এর আইগেন ভ্যালু। এইটাকে আমি বললাম কি যে এটা আমি 0 থেকে শুরু করব। তাহলে 0 থেকে শুরু করতে গেলে আমাকে কি করতে হবে? nটাকে n+1 দিয়ে লিখতে হবে, তাই তো? আর বিয়োগ করব h এর হতে গেলে একটা বিয়োগ আছে, h বার স্কয়ার বাই পাই স্কয়ার। পাইটা আবার h বারের মতো হয়ে গেল। যখন হাতের লেখা খারাপ ছিল সবাই বলতো, অনেক কিছুই বলতো মাস্টারমশাইরা, তখন অত খেয়াল করিনি, ভাবিনি যে পড়াতে গেলে যে হাতের লেখাটা সুন্দর হতে হয় সেটা তখন ভেবে দেখিনি। এটা বিয়োগ করলে কত হয়? n এটা into n+2 এটা en1 এর আইগেন ভ্যালু, তাই তো? এটা কত হয়? এটা বিয়োগ করলে তোমার n ইন্টু n+2, তাই তো? এগ্রি করছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি সেটা এই কারণে লিখেছি। বেশ, এইবারে বাকিটা তোমাদের সব ফর্মুলা দিয়ে দিয়েছি, ক্যালকুলেট করবে বাড়িতে। ক্যালকুলেট দেখাবে। তুমি সাই 0 জানো, সাই 0 1 n ইজ ইকুয়াল টু 0, এখানে 0 এর সাথে যা পাবে সেটা হচ্ছে সাই 0 1। ওমেগা এক্স এর ফর্মুলা জানো, বাড়িতে করবে, এটা আমি দেখবো পরের ক্লাসে। বাড়িতে হোমওয়ার্ক গুলো কেউ করছো না, এইটা তুমি দেখতে পাবে, এইটা আসবে এই ফর্মে আসবে। cot pi x by L and the subfield V2x is h bar square pi square 2ml square 2 cosec square pi x by L minus 1। ঠিক আছে? তাহলে দেখো যে V1টা তুমি জানো, V1 হচ্ছে কোথায় গেল রে? V1টা কোথায় গেল? H1 তুমি জানো,
this is basically particle in a box with the ground state energy subtracted. এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। এর নারী নক্ষত্র মানে আমি আইগেন ভ্যালু আইগেন ফাংশন জানি, মানে সমস্ত কিছু জানি। এইবারে আজকে আমরা যেটা শিখলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়াও আমি H2 সমান মাইনাস d2 dx স্কোয়ার v2x, যেখানে v2 টা গিভেন বাই দিস, আমি সেটারও সমস্ত কিছু জানি, এর আইগেন ভ্যালু জানি, এর আইগেন ফাংশন জানি, সমস্ত কিছু জানি। এবং এই যে পোটেনশিয়ালের ফর্ম, এটা কিন্তু তোমার যে পার্টিকেল ইন এ বক্স সেটারই একটু এদিক ব্যাখ্যা করে করেছি তা না, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা পোটেনশিয়াল। অফকোর্স it shares the property that x is equal to L, x is equal to L এ v2x কি হবে, x is equal to L এ v2x কি হচ্ছে দেখে বলো। 0 x আই cosec স্কয়ার, cos নয়, যদি ভুল করেছো cosec স্কয়ার। স্যার মাইনাস পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম এল স্কোয়ার। cosec স্কয়ার টার্মটা কি হচ্ছে, 0 হচ্ছে? হ্যাঁ স্যার। কি করে হচ্ছে? x is equal to L এ সরি, ওটা ইনফাইনাইট হচ্ছে। ইনফাইনাইট। সিন্ধুতে বিন্দু যোগ করলে সিন্ধুর কোনো পরিবর্তন হয়? না তাহলে স্যার, পোটেনশিয়ালটা কি হচ্ছে? x is equal to L এ ডাইভার্ট করে যাচ্ছে। ইনফিনিটি হবে। ইনফাইনাইট। মাইনাস এলও তাই হচ্ছে, তাই তো? তাহলে পার্টিকেল ইন এ বক্স যে বাউন্ডারিতে ভ্যানিশ করতো সেই প্রপার্টিটা আছে। এবং এই যে প্রবলেম, এটা কন্টিনিউটি থেকে আমাদের এটা দিস ইজ ডিফাইন বিটুইন 0 টু সরি মাইনাস এল বললাম, 0 টু এল, 0 টু এল এর মধ্যে এটা ডিফাইন। ওকে, এবং এই যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালের জন্য তোমাকে যে রিলেশন দিয়ে দিয়েছি আজকে, সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে পার্টিকেল ইন এ বক্স উইথ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি সাবট্রাক্টেড, তার যে ফার্স্ট এক্সের স্টেট হবে সেইটা হচ্ছে গিয়ে এইটার গ্রাউন্ড স্টেট, H2 এর গ্রাউন্ড স্টেট এন্ড সো অন, ইট গোজ অন। তাহলে ইউ নো দ্য কমপ্লিট স্পেকট্রাম। আইগেন ফাংশন গুলো কি করে ক্যালকুলেট করব? আইগেন ফাংশন গুলো ক্যালকুলেট করার জন্য এই যে এইটা রয়েছে psi n2, আমি ক্যালকুলেট করব psi n+1 এর উপর a, আমি অপারেটর জানি, অপারেটরটা বসাবো, বসিয়ে একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে আর কিছু একটা আছে করে করব, নরমালাইজেশন ফ্যাক্টরটাও জানা আছে, আমি psi n2 পেয়ে যাচ্ছি, এন্ড ইট গোজ অন। তাহলে সি দ্য পাওয়ারটা হচ্ছে গিয়ে, যদি একটা এক্স্যাক্টলি সলভেবল জানি, আমি অন্য আরেকটা এক্স্যাক্টলি সলভেবল জানি। ওকে, তো এই যে লিখলাম, এইটা বাড়িতে করবে, ঠিক আছে? যে wx টা বের করবে, আমি এটা লিখে দিয়েছি, wx এর ফর্মুলা উপরে কোথাও দেওয়া আছে, সেখান থেকে wx টা বের করবে। wx টা বের করলে v2x এর ফর্মুলা হচ্ছে w স্কয়ার প্লাস dw dx, সেটা করে সিম্পলিফাই করবে। সিম্পলিফাই করলে অনেক রকমের ফর্ম আসতে পারে, আমি এইটা দিয়ে দিলাম। এইটা দিয়ে এই পোটেনশিয়ালটা প্লট করবে, একটু কোয়ালিটি প্লট করবে, নট কম্পিউটারে। ওকে, কি ধরনের পোটেনশিয়াল সলভ করছো দ্যাট ইউ শুড নো। ওকে, এবং একটা দুটো আইগেন ফাংশন এই পোটেনশিয়ালের জন্য তুমি তৈরি করবে। এখন তোমাকে যদি এই পোটেনশিয়ালটা এমনি বলতে দাও তো করো, তো শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করবে, হয়তো করতে পারতে না যে তা নয়, কিন্তু সেটা একটা টাইম বাউন্ড কিছু একটা তোমাকে সলভ করতে হতো। এখানে দেখো, এখানে কিন্তু যে আমি ওই জাস্ট রিলেশনটা দিয়ে আমি কিন্তু সবকিছু বলে দিতে হবে, শুধু আমাকে হাতে করে রিলেশনটা বসিয়ে ক্যালকুলেশন গুলো করতে হবে। দিস নাম্বার 1। নাম্বার 2, আরো যেটা মজার জিনিস হচ্ছে যে ইনফাইনাইটলি মেনি বলছিলাম কি করে জানো তো? এইটা পার্টিকেল ইন এ বক্স ধরে আমি এইটা জানি। এরপর আমি কি করবো, আবার ওই বিয়োগ করে, এর যে গ্রাউন্ড স্টেট এনার্জি নন জিরো, এটাকে বিয়োগ করে একটা হ্যামিল্টনিয়ান তৈরি করবো যার গ্রাউন্ড স্টেট এনার্জি 0, সেইটাকে এ ড্যাগারে ধরে তার একটা পার্টনার পোটেনশিয়াল করবো এ ড্যাগার। তার ফলে এইখানে একটা কিছু একটা পাবো, মানে এরকম হবে। এটা অরিজিনালটা, এটা দ্বিতীয়টা, তারপরেরটা আসবে এরকম করে, তারপরেরটা আসবে এরকম করে 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 একটা জানলে আমি মানে এর যতগুলো বাউন্ড স্টেট আছে ততগুলো হায়ারার্কি অফ হ্যামিল্টনিয়ান তৈরি করতে পারি, যার জন্য এক্সাক্টলি সলভেবল পোটেনশিয়াল বের করতে পারি। দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং নট অনলি দ্যাট, আমি মানে
রিমার্ক করছি কোয়ান্টাম মেকানিক হিসেবে, ইনভার্স স্ক্যাটারিং ট্রান্সফরমেশন বলে একটা খুব পাওয়ারফুল মেথড আছে যেটা সব ব্রাঞ্চেই ব্যবহার করা হয় সলিটন থিওরির জন্য, তার সঙ্গে এর কানেকশন আছে। প্লাস এই যে হায়ারার্কি অফ হ্যামিল্টনিয়ান বললাম, এর ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, বিভিন্ন জায়গাতে অ্যাপিয়ার করে, সলিটনস ইন্টিগ্রাল মডেলস এসব জায়গাতে অ্যাপিয়ার করে। আমরা এখানে শুধু অত সব মধ্যে যাব না, আমি জাস্ট কানেকশনটা মেনশন করলাম। আমরা শুধুমাত্র এটাকে পড়বো কোয়ান্টাম মেকানিক্স হিসেবে, এটা আমরা একটু পড়বো, ঠিক আছে? বেশ, যদি কোনো প্রশ্ন থাকে আমি নেব। তোমাদের পরে কার ক্লাস আছে? হ্যাঁ, কার ক্লাস আছে? নেই স্যার কারণ না, আমি নেবও না আজকে আর, কারণ আমার মিটিং আছে 4টে থেকে, আমি অলরেডি মানে দেরি করে ফেলেছি। এনিওয়ে, যদি তোমাদের কোনো প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো নেব, নিয়ে আমি চলে যাবো মিটিং এ। কোনো প্রশ্ন থাকলে বলো। নো কোয়েশ্চেন? স্যার হ্যাঁ বলো, আমি তো রেডি। স্যার বলছি সেই স্যার বলছি সেই যেখানে একটু যেখানে রিকা লিখিয়েছিলেন ওইখানে পরে একটু তোমার কথাটা আজ কেটে কেটে যাচ্ছে, তুমি একটু চ্যাট বক্সে লেখো। আচ্ছা স্যার। দেখি বলো, আরেকবার বলো, দেখি শুনতে পাচ্ছি কিনা। বলো, আরেকবার বলো গোবিন্দ। হ্যাঁ স্যার বলছি যে যেখানে রিকার্ড ইকুয়েশন ওইখান থেকে আমি বলছি। কি দেখলে ওখানে? আমার টন আছে বলে হচ্ছে কি যে না ওইখানে পরে একটা প্রশ্ন আছে। বলো, আমি শুনছি। হ্যাঁ স্যার ও বলছি যে H1 সাই 0 সমান 0 করছি, তারপর আমি H1 এর বসাচ্ছি আর এ সাই 0 সমান 0, তারপর আমি A1 0 মানে আমি এ ড্যাগার ইকুয়াল টু ধরে এই করছি, তো আমি অপারেটরকে এই বলতে বলছি আর শুনতে পাচ্ছি না তোমার। গোবিন্দ, গোবিন্দ, হ্যাঁ স্যার শুনছি আমি। হ্যাঁ আমি তোমার কথাটা শুনতে পেলাম না, মানে কি প্রশ্নটা করবে? স্যার পরের দিন করবো তাহলে। আচ্ছা বেশ, পরের দিন করবে। আর কারোর কিছু প্রশ্ন আছে? আর কারোর কিছু প্রশ্ন আছে? না স্যার। বেশ ঠিক আছে। হ্যাঁ বেশ, তাহলে চলো, আমি সবার শেষে বেরোবো, চলো।